বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 2 জুলাই 2026 আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের দেওয়ানি কার্যবিধির তৃতীয় ক্লাস এবং আজ আমরা আলোচনা করব আমাদের সাজেশনের 9 নাম্বার প্রশ্ন। দেখেন যে ক নাম 9-এর ক দেখেন, এক আদালত থেকে অন্য আদালতে মামলা স্থানান্তরের ক্ষেত্রে প্রযোজ্য বিধান এবং স্থানান্তরকারী আদালতের ক্ষমতা সম্পর্কে আলোচনা করুন। তারপরে দুইটা প্রবলেমেটিক প্রশ্ন আছে বা মুসাবিদা আছে। তো দেওয়ানি মামলা স্থানান্তর খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় প্রায়ই এখান থেকে প্রশ্ন এসে থাকে। তো দেখেন, দেওয়ানি মামলা স্থানান্তর সম্পর্কে আলোচনা করছে, আগে আমার কথা শুনেন, তারপরে বইয়ের এখানে পড়বো। দেওয়ানি মামলা স্থানান্তর সম্পর্কে আলোচনা করছে 22, 23, 24 কত কত ধারা? 22, 23, 24। দেখেন 22 ধারায় বলছে শুধুমাত্র 22 ধারায় বলছে এই 22 ধারায় বলছে শুধুমাত্র বিবাদী কর্তৃক মামলা স্থানান্তর। শুধুমাত্র কে? বিবাদী। প্রত্যাহার না, শুধুমাত্র কি? স্থানান্তর। তাহলে 22 ধারায় মামলা স্থানান্তরের আবেদন করবে কে? বিবাদী। কে কর্তৃক? বিবাদী কর্তৃক। কিসের? স্থানান্তরের। মামলা না আপিল না রিভিশন? শুধু মকদ্দমা। শুধু মকদ্দমা। এবং 22 ধারায় বিবাদী আবেদনটা করবে যখন বাদী কর্তৃক এই মামলাটা দায়েরযোগ্য ছিল একাধিক আদালতে। শুরুতেই দায়েরযোগ্য ছিল একাধিক আদালতে। এখন যদি বাদী কর্তৃক কোনো মামলা এক জায়গায় দায়েরযোগ্য ছিল এবং বাদী এক জায়গায় দায়ের করছে, সেই ক্ষেত্রে কিন্তু বিবাদী 22 ধারায় মামলা স্থানান্তরের আবেদন করতে পারবে না। বিবাদী যদি 22 ধারায় মামলা স্থানান্তর আবেদন করতেই চায়, বিবাদীকে আগে দেখাইতে হবে যে এই মামলাটা বাদী কর্তৃক দায়েরযোগ্য ছিল কয় জায়গা? একাধিক জায়গা। কিভাবে? এখন আমরা একটু বাদী কর্তৃক কোন মামলা একাধিক জায়গায় কিভাবে দায়েরযোগ্য হয় আমরা গতকালের পড়া একটু মনে করি। 16 ধারা। 16 ধারায় আমরা নরমালি জানি স্থাবর সম্পত্তি যেখানে মামলা সেখানে, কিন্তু 16 ধারায় একাধিক জায়গায় মামলা হতে পারে। ওই যে রিডিমশন ফরক্লোজার, বন্ধকের মামলা, যে জায়গা ব্যাংক আর যে জায়গা সম্পত্তি। তাহলে যদি কোনো মামলা বন্ধক রিলেটেড হয় তাহলে ব্যাংক যে জায়গা সেই জায়গাও করা যায়, আবার সম্পত্তি যেখানে সেখানে করা যায়। তাহলে 16 ধারার অনুসারে মামলাটি দুই জায়গায় দায়ের করা যায়। 17 ধারাতে দুই জায়গায় দায়ের করা যায়। 18 ধারায়ও কি দুই জায়গায় দায়ের করা যায়। 19 ধারা অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ বা ব্যক্তির ক্ষতিপূরণ, এটাও দুই জায়গায় দায়ের করা যায়। 20 ধারাও দুই জায়গায় দায়ের করা যায়। তো যদি বাদী কর্তৃক কোনো মামলা দুই জায়গায় দায়েরের সুযোগ থাকে শুরুতেই এবং বাদী যে কোনো এক জায়গায় দায়ের করেছে, সেই ক্ষেত্রে বিবাদী যদি মনে করে যে এই মামলাটা স্থানান্তর করতে চায়, তাহলে তাকে আবেদন করতে হবে কত ধারায়? 22 ধারায়। 22 ধারায় শুধুমাত্র স্থানান্তরে আবেদন করা যায়। এখন কথা হলো 22 ধারায় যে স্থানান্তরের আবেদনটা এটা কখন করবে? 22 ধারায় স্থানান্তরের আবেদনটা বিবাদী ইচ্ছা করলে যখন তখন করতে পারে না, সম্ভাব্য প্রথম সুযোগে। কি বলেন? সম্ভাব্য প্রথম সুযোগে অথবা বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। সম্ভাব্য প্রথম সুযোগে অথবা কি বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার, বুঝেন কিনা? তো এই হলো 22 ধারা। তাহলে যদি আপনাকে বলে 22 ধারায় কি বিবাদী স্থানান্তর আবেদন করতে পারে? পারে। বাদী পারে না। 22 ধারায় কি মামলা প্রত্যাহার আবেদন করা যায়? না, শুধুমাত্র কি স্থানান্তর। 22 ধারায় কি আপিল রিভিউর ক্ষেত্রে প্রযোজ্য? না, শুধু কিসের ক্ষেত্রে? মামলা। আর 22 ধারার আবেদন কি যে কোনো সময় করা যায়? না। কখন করা যায়? সম্ভাব্য প্রথম সুযোগে অথবা বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার। আমরা তো পড়বো, তার আগে আমি একটু বুঝাই নিচ্ছি। এখন কথা হলো যে স্যার 22 ধারার আবেদনটা আমরা কোথায় করব? আমি কি যে আদালতে মামলা চলমান আছে সেখানে করব, নাকি জেলা জজের কাছে করব, নাকি হাইকোর্ট ডিভিশনে করব, নাকি কোথায় করব? আচ্ছা, 22 ধারার দরখাস্তটা আপনি কোথায় করবেন এই সমাধানটা আলোচনা করছে 23 ধারায়। 23 ধারায় বলছে যদি একই আপিল আদালতের মধ্যে হয় তাহলে জেলা জজ আদালতে। একই আপিল আদালত মানে হলো একই জেলা, আর ভিন্ন আপিল আদালত মানে ভিন্ন জেলা হলে হাইকোর্টে। কেমনে? আমি একটু উদাহরণ দিই। ধরেন গোপালগঞ্জের 5টা থানা, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ সদর, কাশিয়ানী, মুকসেদপুর। এখন কোন মামলা ধরেন চলমান আছে গোপালগঞ্জ সিভিল জজ আদালতে, ওই মামলাটা কোটালীপাড়া সিভিল জজের কাছে হওয়া করা যেত, কিন্তু বাদী করছে গোপালগঞ্জ সিভিল জজের কাছে। তাহলে বিবাদী এই মামলাটা স্থানান্তরের আবেদন করবে, যেহেতু গোপালগঞ্জের আপিল আদালত গোপালগঞ্জ জেলা জজ
কোটালীপাড়ার যে আপিল আদালত কি গোপালগঞ্জ জেলা জজ, তাহলে বিবাদী একই জেলার মধ্যে যেহেতু সেহেতু 22 ধারার দরখাস্তটা করবে জেলা জজ আদালতে, 23 ধারায় বলছে। আর যদি এরকম হতো যে গোপালগঞ্জের মামলা শুরুতে দায়েরযোগ্য ছিল কোটালীপাড়া থানায় অথবা গৌরনদী, গৌরনদী হলো বরিশালের মধ্যে, কোটালীপাড়া হলো গোপালগঞ্জের মধ্যে, তাহলে কোটালীপাড়ার বস হলো গোপালগঞ্জ জেলা জজ আর গৌরনদীর বস হলো বরিশাল জেলা জজ। বরিশাল জেলা জজ আর গোপালগঞ্জ জেলা জজের পদমর্যাদা কি সমান, তাহলে যেহেতু সমান তাহলে আমার দায়িত্ব হবে কোথায় হাইকোর্টে। তাহলে যারা এত প্যাচ বুঝেন না তাদের জন্য সহজ কথা হলো যে 22 ধারার আবেদন যদি আপনি একই ডিস্ট্রিক্টের এক থানা থেকে আরেক থানায় নিতে চান তাহলে 22 ধারার আবেদনটি করতে হবে জেলা জজের কাছে, সংশ্লিষ্ট জেলা জজের কাছে। আর যদি ভিন্ন ডিস্ট্রিক্টে নিতে চান তাহলে 22 ধারার আবেদন করতে হবে কোথায় হাইকোর্ট বিভাগে। দরখাস্ত কিন্তু 22 ধারাই হবে, 23 ধারায় না। কিন্তু 22 ধারার দরখাস্তটা কোথায় করতে হবে এটা বলছে কততে 23 ধারায়, বুঝছেন? তাহলে আমি একটু বলে দিই আবার শুনেন, যদি বুঝেন তাহলে সহজ, আর না বুঝলে অনেক প্যাচ। 22 ধারায় কে আবেদন করে বিবাদী। কি স্থানান্তর আবেদন করে মকদ্দমা। মকদ্দমা কিসের আবেদন করে স্থানান্তর। 22 ধারার আবেদন কখন করে সম্ভাব্য প্রথম সুযোগে বা বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। 22 ধারার আবেদন কখন করে বাদী কর্তৃক যখন মামলাটি কয় জায়গায় দায়েরযোগ্য একাধিক জায়গায় এবং যে কোনো এক জায়গায় দায়ের করেছে নাকি। 22 ধারায় আদালত স্বপ্রণোদিত হয়ে মামলা স্থানান্তর করতে পারে না, পারে না। 22 ধারা আপিলের ক্ষেত্রে প্রযোজ্য না। 22 ধারা মামলার যে কোনো পর্যায়ে প্রযোজ্য না। 22 ধারায় বাদী আবেদন করতে পারে না। 22 ধারায় প্রত্যাহারের আবেদন করা যায় না। এখন 22 ধারার আবেদনটা কোথায় করব এটা বলছে কোথায় 23 ধারায়। একই আপিল আদালত অথবা একই জেলার মধ্যে হইলে কার কাছে জেলা জজ, ভিন্ন আপিল আদালতের বা ভিন্ন জেলার মধ্যে হইলে কোথায় হাইকোর্ট বিভাগ, বুঝছেন? তাহলে দরখাস্ত কিন্তু 23 ধারায় না, দরখাস্ত হবে কত 22-এ। কিন্তু 22-এর দরখাস্তটা কোথায় হবে এটা বলছে কততে 23, 22-23 বুঝছেন? আচ্ছা 22 আর 23 একটু পড়ি তারপরে আমরা 24 আলোচনা করবো। আপাতত আমরা একটু পড়া শুরু করি। দেখেন মামলা স্থানান্তর। আচ্ছা তার আগে আমি আরেকটা কথা বুঝাই নেই, এই জায়গায় দুইটা কথা আছে, একটা হলো ট্রান্সফার এন্ড উইথড্রয়াল। 22, 23, 24-এ দুইটা কথা আছে, একটা হলো ট্রান্সফার আর একটা হলো উইথড্রয়াল। ট্রান্সফার মানে হলো হস্তান্তর বা স্থানান্তর, আর উইথড্রয়াল মানে হলো প্রত্যাহার বা বদলি। প্রত্যাহার বা একটু শুনেন, প্রত্যাহার বলতে আমরা দুই ধরনের প্রত্যাহার আছে একটা মামলায়। এক প্রত্যাহার হলো আমি মামলা প্রত্যাহার করছি, আমি এই মামলা আর চালাবো না। এই প্রত্যাহারটা আছে 23 আদেশের এক বিধিতে। কোথায় আছে 23 আদেশের এক বিধিতে। যিনি মামলা করছেন, যিনি আপিল করছেন, তিনি এই জিনিসগুলো প্রত্যাহার করতে পারে। 23 আদেশের কত এক প্রত্যাহার। কিন্তু এই যে 24 ধারায় যে প্রত্যাহারটা আছে এটা বাদীও পারে বিবাদীও পারে, বাদীও পারে আবার কি বিবাদীও পারে। তাহলে এই প্রত্যাহারটা কি? এই প্রত্যাহারটা হলো শুনেন, ধরেন আপনি গোপালগঞ্জের কোটালীপাড়ার মামলা গোপালগঞ্জ সদরে নিতে চান। আপনি যদি যেহেতু এক জেলার মধ্যে, তাহলে স্থানান্তরের আবেদন করবেন কার কাছে জেলা জজ। তাহলে স্থানান্তরের আবেদন করলে গোপালগঞ্জের জেলা জজ কোটালীপাড়া থেকে ওই মামলাটা ট্রান্সফার কইয়া আর এক জায়গা যে জায়গা চাইছেন সে জায়গা পাঠাই দিবে, ওই মামলা উনার কাছে নিবে না। কিন্তু আপনি যদি স্থানান্তরের আবেদন না করিয়া আপনি যদি প্রত্যাহারের আবেদন করতেন তাহলে উনি আগে ওই কোটালীপাড়া সিভিল জাজের কাছ থেকে মামলা উনার কাছে নিবেন, তারপরে উনি হয় নিজে বিচার করবেন নাইলে অন্য কোথাও পাঠাবেন। তাহলে স্থানান্তরের ক্ষেত্রে এক জায়গা থেকে আরেক জায়গা পাঠাচ্ছে। আর আপনি যদি প্রত্যাহারের আবেদন করেন, যার কাছে আবেদন করবেন তিনি আগে ওই মামলাটা অমুকের কাছ থেকে আগে ওনার নিজের কাছে আনবেন, তারপরে অন্য কোথাও পাঠাবেন বা নিজের কাছে রাখবেন। তাহলে স্থানান্তরের ক্ষেত্রে ওই মামলা যার কাছে আমি নালিশ করতেছি তার কাছে কি আনবে না, কিসের ক্ষেত্রে আনবে প্রত্যাহার, বুঝেন কিনা? তাহলে আনবে কিসের ক্ষেত্রে প্রত্যাহার। আর স্থানান্তরের ক্ষেত্রে এক জায়গা থেকে আরেক জায়গায়। ধরেন আমার কাছে কেউ প্রত্যাহার স্থানান্তরের আবেদন করছে, তাইলে আমি প্রবাসের কাছ থেকে পাঠাই দেবো আরিফ সাহেবের কাছে, এটা হলো স্থানান্তর। আর যদি প্রত্যাহারের আবেদন করে তাহলে প্রবাসের কাছ থেকে আগে আনবো আমার কাছে, আমি যদি মনে হয় তাহলে আরিফ সাহেবের কাছে পাঠাবো বা নিজেও বিচার করতে পারবে। বুঝছেন স্থানান্তর আর প্রত্যাহার? তাহলে এই প্রত্যাহার মানে কিন্তু মামলা যে তুলে ফেলাবো সেই প্রত্যাহার কিন্তু না। এখন আমাদের 22 ধারায় কি প্রত্যাহার আছে? নাই, প্রত্যাহার 22 ধারায় নাই। 22 ধারায় শুধু আছে কি স্থানান্তর। সো আগে আমরা 22, 23 একটু পড়ি তারপরে 24-এ যাবানি। দেখেন উত্তর, দেখেন মামলা স্থানান্তর
দেওয়ানি কার্যবিধির 22 ধারা থেকে 24 ধারায় এক আদালত থেকে অন্য আদালতে মামলা স্থানান্তর ক্ষেত্রে প্রযোজ্য বিধান এবং স্থানান্তরকারী আদালতের ক্ষমতা বর্ণনা করা হয়েছে। তো প্রথমে আসেন ধারা 22, 22-এর পরে একটা বিসর্গ দেন, মানে কোলন দেন, পুটলি যেটা বলেন। ধারা 22 একাধিক আদালতে দায়ের যোগ্য, এটা গোল দেন। একাধিক আদালতে দায়ের যোগ্য, এটা গোল দেন। কয় আদালতে দায়ের যোগ্য? একাধিক আদালতে দায়ের যোগ্য, গোল দিবেন। মকদ্দমা কি বলেন? মকদ্দমা, গোল দিবেন। বিবাদী কর্তৃক, এটা গোল দেন। কে কর্তৃক? বিবাদী কর্তৃক, গোল দিবেন। স্থানান্তর, তাহলে আপনার গোল হবে কয়টা দেখেন। একাধিক আদালতে দায়ের যোগ্য, এটা একটা গোল। মকদ্দমা একটা গোল, বিবাদী কর্তৃক একটা গোল, স্থানান্তর একটা গোল। এক লাইনে পুরো 22 ধারা ক্লিয়ার। কেমনে? বাদী কর্তৃক মামলাটা দায়ের যোগ্য হতে হবে একাধিক জায়গা, যে কোনো এক জায়গায় দায়ের করছে। কি কিসের ক্ষেত্রে প্রযোজ্য 22 ধারা? মকদ্দমা। 22 ধারা আবেদনটা করবে কে? বিবাদী। কিসের আবেদন করবে? স্থানান্তর। এই তো 22 ধারা। এই যে দেখেন 22 ধারায় শুধুমাত্র আন্ডারলাইন করবেন, শুধুমাত্র বিবাদী মকদ্দমা স্থানান্তরে আবেদন করতে পারে যদি মকদ্দমাটি বাদী কর্তৃক, আন্ডারলাইন করবেন, বাদী কর্তৃক 2 বা ততোধিক আদালতের যে কোনো একটিতে দায়ের যোগ্য হয়, যে কোনো একটিতে দায়ের যোগ্য হয়। তাহলে বাদী কর্তৃক মামলাটা দায়ের যোগ্য ছিল কোথায়? 2 বা ততোধিক আদালতের দায়ের যোগ্য ছিল, এবং তার মধ্যে যে কোনো একটাতে কি করা হয়? দায়ের করা হয়। তাহলে 2 বা ততোধিক আদালতে দায়ের যোগ্য ছিল এবং যে কোনো একটিতে দায়ের করা হয়েছে। যে কোনো বিবাদী, আন্ডারলাইন করবেন, অপর পক্ষকে নোটিশ দিয়ে, যে কোনো বিবাদী অপর পক্ষরে কি নোটিশ দিয়ে, আন্ডারলাইন করবেন, সম্ভাব্য প্রথম সুযোগে। সম্ভাব্য কখন? প্রথম সুযোগে, বা যে ক্ষেত্রে বিচার্য বিষয় নির্ধারণ বা হয়ে গেছে, যে ক্ষেত্রে বিচার্য বিষয় নির্ধারণ কি হয়ে গেছে, সেই ক্ষেত্রে বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। আন্ডারলাইন করেন, বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার কি পূর্বে। তাহলে সম্ভাব্য প্রথম সুযোগে, আরেকটা কি বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। কি শীট নেওয়ার জন্য মনে হয় কথা বলতেছেন না? শীট পাবেন, অপেক্ষা করেন। দেখেন নির্ধারণের সময় অথবা তার পূর্বে মকদ্দমা স্থানান্তরের জন্য আবেদন করতে পারে। তাহলে আপনার কি এই জিনিস মুখস্থ করা লাগবে? আপনি বলবেন যে 22 ধারায় শুধুমাত্র স্থানান্তরের আবেদন করতে পারে বিবাদী, এবং যে ক্ষেত্রে ওই মামলাটা বাদী কর্তৃক দায়ের যোগ্য ছিল একাধিক জায়গায় এবং যে কোনো এক জায়গায় দায়ের করা হয়েছে, তখন বিবাদী মামলাটা স্থানান্তরে আবেদন করবে সম্ভাব্য প্রথম সুযোগে অথবা বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে, নাকি? এবং এক্ষেত্রে অবশ্যই অপর পক্ষরে কি দিতে হবে? নোটিশ দিতে হবে। আদালত এরূপ আবেদন পাওয়ার পর, আন্ডারলাইন করবেন, অপর পক্ষের আপত্তি শ্রবণ করে এখতিয়ার সম্পন্ন আদালত সমূহের কোনটিতে অগ্রসর হবে তা স্থির করবেন। আদালত যখন এই দরখাস্তটা, এই আবেদনটা পেয়েছে, তখন উনি কি করবেন, এটা তো আদালতের বিবেচনামূলক ক্ষমতা। আদালত কি কোনো কিছু করতে বাধ্য না। 22 ধারা অনুসারে মকদ্দমা স্থানান্তর আবেদন করা হলে, আন্ডারলাইন করবেন, বিবাদী কর্তৃক, বিবাদী কর্তৃক অপর পক্ষকে নোটিশ দেওয়া বাধ্যতামূলক। আমি যে যতটুকু আন্ডারলাইন করতে পারবো ততটুকু করবেন, নাহলে তো আপনার সবই আন্ডারলাইন হয়ে যাবে। সব আন্ডারলাইন হওয়া মানে তো কোনো পার্থক্য নাই, ঠিক আছে? তাহলে বিবাদী কর্তৃক অপর পক্ষকে নোটিশ দেওয়া কি বাধ্য। তাহলে 22 ধারায় কি নোটিশ দেওয়া বাধ্যতামূলক? অবশ্যই বাধ্যতামূলক, অবশ্যই। আমি যদি 22 ধারায় মামলা স্থানান্তরে আবেদন করি, তাহলে বাদীরে অবশ্যই কি দিতে হবে? নোটিশ দিতে হবে। এখন দেখেন আমরা 22 ধারার উপাদান আছি। আমি কিন্তু আপনাদের উপাদান লেখা শিখাইছি, দণ্ডবিধিতে ভালোভাবে শিখাইছি। আমি 22 ধারায় যা যা লিখছি তাই তাই হলো উপাদান। উপাদান কি কি? আমি বলবো যে 22 ধারার আবেদন করে শুধুমাত্র কে? বিবাদী, নাকি? 22 ধারা শুধুমাত্র মকদ্দমা স্থানান্তরের আবেদন করে। 22 ধারা শুধুমাত্র মকদ্দমার ক্ষেত্রেই প্রযোজ্য, প্রত্যাহারের ক্ষেত্রে প্রযোজ্য না। 22 ধারার আবেদন, 22 ধারার ক্ষেত্রে বাদী কর্তৃক মামলা দায়ের যোগ্য হবে কোথায়? একাধিক জায়গায় এবং যে কোনো এক জায়গায় দায়ের করেছে, নাকি? 22 ধারার আবেদন করতে হবে সম্ভাব্য প্রথম সুযোগে অথবা বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে, নাকি? 22 ধারায় অবশ্যই অপরপক্ষে কি দিতে হবে? এই তো উপাদান। যা আমরা 22 ধারায় পাইছি তাই হলো কি উপাদান। এই যে দেখেন আমরা 22 ধারার উপাদান যদি দেখি, শুধুমাত্র মূল মামলা স্থানান্তর আবেদন করা যায়, শুধু বিবাদী আবেদন করতে পারে, বাদী কর্তৃক 2 বা ততোধিক আদালতে মামলাটি কি হতে হবে? দায়ের যোগ্য হবে। এমন স্থানান্তরের আবেদন করতে হবে, আন্ডারলাইন করবেন, সম্ভাব্য প্রথম সুযোগে, বা যে ক্ষেত্রে মকদ্দমার বিচার্য বিষয় নির্ধারণ হয়ে গেছে সেই ক্ষেত্রে বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। আর অবশ্যই অপর পক্ষরে কি দিবে? নোটিশ দিবে। এবার আমরা চলে এসেছি 23 ধারা।
যে 22 ধারার অধীন, ওখানেই তো আছে আপনার 23 ধারা, 22 ধারার অধীন মকদ্দমা স্থানান্তর দরখাস্ত যে আদালতে দায়ের করতে হবে। 22 ধারার অধীন মকদ্দমা স্থানান্তরের দরখাস্ত যে আদালতে দায়ের করতে হবে। বলেন তো 22 ধারার অধীন মামলা স্থানান্তরের দরখাস্ত আমি তো শিখাইছি, যদি এক জেলার মধ্যে হয় কার কাছে? জেলা জজ। যদি ভিন্ন জেলার মধ্যে হয় হাইকোর্ট। বুঝেন কিনা? দেখেন, দেওয়ানি কার্যবিধির 23 ধারা অনুসারে 22 ধারায় উল্লিখিত ক্ষেত্রে মকদ্দমা স্থানান্তরের জন্য আবেদন করা যেতে পারে জেলা জজের নিকট অথবা কোথায়? হাইকোর্ট বিভাগ। যখন এখতিয়ার সম্পন্ন একাধিক আদালত বল দিবেন একই আপিল আদালতের অধীন। কিসের অধীন? একই আপিল আদালত মানে কি? একই জেলা। একই আপিল আদালত মানে কি? একই জেলা। তখন সেই আপিল আদালতে অর্থাৎ জেলা জজ আদালতে 22 ধারা অনুসারে দরখাস্ত দাখিল করতে হবে। তাহলে আমি জেনে গেলাম যদি একই জেলার মধ্যে হয় তাহলে 22-এর দরখাস্ত কার কাছে করতে হবে? জেলা জজের কাছে। যেমন ঢাকা সহকারী জজ আদালত 1 থেকে কোন মামলা সহকারী জজ 2 এ স্থানান্তর করতে চাইলে 22 ধারা মোতাবেক ঢাকা জেলা জজের নিকট আবেদন করতে হবে। কেন? কারণ দুইটাই তো ঢাকা জেলার মধ্যে। তবে এরূপ আদালতগুলো বিভিন্ন আপিল আদালতের অধীনে হলে, আন্ডারলাইন করেন, বিভিন্ন আপিল আদালতের অধীনে হলে, কিসের অধীনে? বিভিন্ন বিভিন্ন মানে ভিন্ন ভিন্ন আপিল আদালতের অধীনে হলে সেক্ষেত্রে হাইকোর্ট বিভাগে দাখিল করতে হবে। যেমন ঢাকা সহকারী জজ 1 আদালত থেকে কোন মামলা গাজীপুর সহকারী জজ আদালত স্থানান্তর করতে হলে 22 ধারা মোতাবেক হাইকোর্ট বিভাগে দরখাস্ত দাখিল করতে হবে। তাইলে আমার দরখাস্ত কিন্তু 22 ধারাই। আর 22 ধারার দরখাস্তটা আমি কোথায় করব? এটা বলছে কোথায়? 23 ধারা আমি কিভাবে বুঝবো কোথায় করব? একই জেলার মধ্যে হয় জেলা জজ, আর ভিন্ন জেলার মধ্যে এলে আপনার একটা ফ্যাক্ট দিয়ে বলবে যে এই হয়েছে, মামলা করছে, এখন বাদী বা বিবাদীর পক্ষে মামলা স্থানান্তরে আবেদন করো ধারা সহ। তো 22-23 নিয়ে বুঝছেন? 22-23 বুঝছেন কিনা? এখন 22-23 যদি আপনি বুঝেন তাহলে 24ও আল্লাহর রহমতে বুঝে গেছেন। কেমনে? আমরা একটু নিজের প্রশ্ন করি। দেখেন, অ্যাকচুয়ালি 22 ধারার চেয়ে 24 ধারার পরিধি বেশি। 22-এ যা যা করা যায় তা তো 24-এ করা যায়, 22-এ যা যা করা যায় না তাও 24-এ করা যায়। কেমনে? ধরেন 22 ধারা শুধুমাত্র বিবাদীর ক্ষেত্রে প্রযোজ্য নাকি? 24 ধারা বাদী বিবাদী আদালত স্বপ্রণোদিত হয়ে সকল ক্ষেত্রেই কি প্রযোজ্য? 24 ধারা প্রযোজ্য। বুঝছেন? 22 ধারা শুধু মকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য নাকি? 24 ধারা মকদ্দমা, আপিল, রিভিউ, রিভিশন সকল দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য। বুঝেন কিনা? 22 ধারার আবেদন করতে হয় সম্ভাব্য প্রথম সুযোগে বা বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে, কিন্তু 24 ধারার দরখাস্ত যে কোনো সময়ই করা যায়। বুঝেন কিনা? 22 ধারার দরখাস্ত করা যায় যদি বাদী কর্তৃক মামলাটা শুরুতেই দায়ের যোগ্য ছিল কয় জায়গায়? একাধিক জায়গায়। কিন্তু 24 ধারার ক্ষেত্রে বাদী কর্তৃক এক জায়গায় হোক বা 2 জায়গা হোক, যে কোনো সময় 24 ধারার দরখাস্ত কি করা যায়। 22 ধারায় কি নোটিশ দেওয়া বাধ্যতামূলক? জি। 24 ধারায় নোটিশ দেওয়া বাধ্যতামূলক, আবার বাধ্যতামূলক না। কেমনে? যদি পক্ষগণ আবেদন করে তাহলে নোটিশ দেওয়া বাধ্যতামূলক। আর যদি পক্ষগণ আবেদন কি না করে, যদি আদালত স্বয়ং স্থানান্তর করে, আদালত কি স্বয়ং স্থানান্তর করে, তাহলে নোটিশ দেওয়া বাধ্যতামূলক না। আদালত স্বয়ং আবেদন করলে নোটিশ দেওয়া কি বাধ্যতামূলক। বুঝতে পারছেন? এই হলো আপনার 22, 23 আর 24। এবং যদি আপনাকে বলে, ধরেন আপনার পরীক্ষা আসছে, প্রশ্ন একটা বড় প্রশ্ন দিয়ে বললো যে বাদী কর্তৃক মামলা স্থানান্তরের দরখাস্ত করো। বাদী হইলে তো আমার কোনো চিন্তা নাই, চোখ বন্ধ করে কত 24। বিবাদী হইলে না আমি একটু কনফিউজ হইতাম যে 22 নাকি 24। বিবাদী হইতো 22-এও পারে, বিবাদী কি 24-এও পারে, কিন্তু বাদী পারে শুধু কততে? 24। আবার যদি আপিল হতো, আপিলও চোখ বন্ধ করে কত 24, কারণ 22 তো আপিলের ক্ষেত্রে প্রযোজ্য না। 22 শুধু প্রযোজ্য কি মূল মামলা নাকি? আবার যে বাদী বিবাদী যেই হোক না, যদি বিবাদী হোক, যদি বলতো যে ইস্যু গঠনের পরে স্থানান্তরে আবেদন করো, তাহলে কত 24। বুঝেন কিনা? তাহলে অ্যাকচুয়ালি 22-এর সুযোগ কিন্তু লিমিটেড। 22-এর সুযোগ কি লিমিটেড, কিন্তু 24-এর সুযোগ কিন্তু বেশি। বুঝতে পারছেন? তাহলে আমরা 24টা একটু, আরেকটা কথা, সেটা হলো যে 22-এর দরখাস্ত আমরা কোথায় করব, এটা বলছে কোথায়? 23-এ। কিন্তু 24-এর দরখাস্ত কোথায় করব সেটা 24-এই বলা। কোথায় বলা আছে?
24-এ। 24-এর দরখাস্ত কোথায় করব, কোথায় বলা আছে? 24-এই বলা আছে। এবার আসেন আমরা 24 পড়ি। মোকদ্দমা, আপিল বা অন্যান্য দরখাস্ত স্থানান্তর বা প্রত্যাহারের সাধারণ ক্ষমতা। গোল্ডেন, সাধারণ ক্ষমতা। মোকদ্দমা, আপিল বা অন্যান্য দরখাস্ত স্থানান্তর বা প্রত্যাহারের কি ক্ষমতা? সাধারণ ক্ষমতা। 22 ধারায় উল্লেখিত কারণ ব্যতীত অন্যান্য ক্ষেত্রে কোনো মোকদ্দমা স্থানান্তরের আবেদন করতে হবে 24 ধারায়। 24 ধারায় মোকদ্দমার গোল্ডেন, যে কোনো পক্ষ শব্দটা গোল্ডেন। কোন পক্ষ? যে কোনো পক্ষ অর্থ হলো বাদী অথবা বিবাদী। যে কোনো পক্ষের আবেদন ক্রমে, আন্ডারলাইন করবে, সকল পক্ষকে নোটিশ দিয়ে এবং তাদের কোনো পক্ষের বক্তব্য শ্রবণ করে বা নোটিশ না দিয়ে, এটা আন্ডারলাইন করে, নোটিশ না দিয়ে স্বপ্রণোদিত হয়, এটা বিবিআই। নোটিশ না দিয়ে কি বলেন? নোটিশ না দিয়ে স্বপ্রণোদিত হয়ে হাইকোর্ট বিভাগ বা জেলা জজ আদালত কোনো মকদ্দমা, আপিল বা অন্যান্য কার্যক্রম স্থানান্তরের আদেশ দিতে পারে। তাহলে 24 ধারায় যদি বাদী বা বিবাদী আবেদন করে তাহলে নোটিশ দেওয়া বাধ্যতামূলক, আর যদি আদালত স্বয়ং স্থানান্তর করে তাহলে পক্ষরে নোটিশ দেওয়া বাধ্যতামূলক না। 24 ধারায় মকদ্দমা, আপিল বা অন্যান্য কার্যক্রম স্থানান্তর বা প্রত্যাহারের ক্ষেত্রে জেলা জজ আদালত বা হাইকোর্ট বিভাগ নিম্নলিখিত ক্ষমতা প্রয়োগ করতে পারে, যথা দেখেন, তার নিকট বিচারাধীন কোনো মকদ্দমা, আপিল বা অন্যান্য কার্যক্রম তার অধস্তন কোনো আদালতে বিচার বা নিষ্পত্তির জন্য স্থানান্তর করতে পারে। তার অধস্তন কোনো আদালত হতে কোনো মকদ্দমা, আপিল বা অন্যান্য কার্যক্রম প্রত্যাহার করতে পারে। দেখছেন আমি আপনাদের কি শিখাইছিলাম? প্রত্যাহার করে আগে আনবে কার কাছে? নিজের কাছে। প্রত্যাহার করতে পারে এবং কোনো মকদ্দমা, আপিল বা অন্যান্য কার্যক্রম নিজে বিচার বা নিষ্পত্তি করতে পারে, অথবা বিচার বা নিষ্পত্তির জন্য কোনো অধস্তন আদালতে স্থানান্তর করতে পারে। বুঝেন? তাহলে প্রত্যাহার করে আগে কি আনবে? নিজের কাছে আনবে, অথবা অন্য কারো কাছে পাঠাতে পারে, অথবা যে আদালত হতে প্রত্যাহার করা হয়েছিল সেই আদালতে বিচার বা নিষ্পত্তির জন্য পুনঃপ্রেরণ করতে পারে। এই হলো আপনার 22, 23 এবং 24। তো এখানে আপনারা অনেকে যে বিষয়টা ক্লিয়ার না, যে 22-এর দরখাস্ত আমরা কোথায় করব এটা বলা আছে 23-এ, কিন্তু 24-এর দরখাস্ত কোথায় করব সেটা কোথায় বলা আছে? 24-এর মধ্যেই বলা আছে, এবং একই থিওরি। একই জেলার মধ্যে হইলে জেলা জজ, ভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে হইলে কি হাইকোর্ট বিভাগ। বুঝাইতে পারলাম? এবার দেখেন আমরা একটা সমস্যামূলক প্রশ্ন পড়ি, এটা পড়লে বুঝবেন। আগে একটু প্রশ্নে চলে আসি, উপরে আসেন, 44 নম্বর পেজের নিচে চলে আসেন। সেকশন, সরি, পেজ 44 পাইছেন? এক আদালত থেকে অন্য আদালতে মামলা স্থানান্তরের ক্ষেত্রে প্রযোজ্য বিধান বা স্থানান্তরকারী আদালতের ক্ষমতা সম্পর্কে আলোচনা করুন। তাহলে আমার কত আলোচনা করতে হবে? 22, 23, 24। 22, 23, 24। এবার আমরা খ নাম্বার প্রশ্নটা পড়বো। খ নাম্বার প্রশ্নটা আরিফ সাহেব মাইক্রোফোন নেন, ধরেন, ধরে পড়েন। বিসমিল্লাহ। ডিওসি যথাক্রমে ঢাকা ও চট্টগ্রামের ব্যবসায়ী। একটু শুনেন আমি বলি। এইভাবে আপনারা, ডির বাড়ি হলো ঢাকা আর সির বাড়ি কোথায়? চট্টগ্রাম। চট্টগ্রাম। আচ্ছা পড়েন। সি তার প্রতিনিধির মাধ্যমে ডি এর নিকট থেকে কিছু পণ্য ক্রয়ের চুক্তি করে। থামেন, সি এর বাড়ি কোথায়? চট্টগ্রাম। সি তার প্রতিনিধিরে পাঠাইছে যে ভাই ঢাকা আছে ডি, যে আমি কিছু পণ্য ডি এর কাছ থেকে কিনবো। তাহলে চট্টগ্রাম থেকে কিনতেছে কোথাকার পণ্য? ঢাকার পণ্য। এবং সি তার প্রতিনিধি পাঠাইছে কার কাছে? ডি এর ডি এর কাছে। কাছে। ডি আছে কোথায়? ঢাকা। জি। চুক্তি মোতাবেক ডি তার সরবরাহ করলেও সি তার মূল্য পরিশোধ করেনি। ডি তো ঢাকা থেকে মাল জিনিস সব পাঠাই দিছে, কিন্তু সি এর বাড়ি কোথায়? চট্টগ্রাম। সে এখনো টাকা পয়সা দেয় নাই। ডি মূল্য আদায়ের জন্য ঢাকার উপযুক্ত আদালতে মামলা করেন। এখন যেহেতু এই জায়গা মামলাটা কোথায় হবে একটু শুনেন। ঘটনা ঘটছে হলো ঢাকায়, আর যে টাকা দেয় নাই তার বাড়ি কোথায়? চট্টগ্রামে। তাহলে মামলা 20 ধারার বিধান অনুসারে মামলা ঢাকায়ও হতে পারে, চট্টগ্রামেও হতে পারে। এখন মামলাটা করছে কোথায়? ঢাকায়। বুঝছেন? তাহলে মামলা শুরুতে দায়ের যোগ্য ছিল কয় জায়গায়? 2 জায়গায়। এখন করছে কোথায়? ঢাকায়। পড়েন। সি মামলাটি চট্টগ্রামের উপযুক্ত আদালতে আনতে চায়, বদলি করতে চান। শুনেন, এখন বদলি করতে সি চান। বাড়ি তো চট্টগ্রাম,
এখন সি মামলাটা ঢাকা থেকে চট্টগ্রামে আনতে চাই, তাহলে এই মামলার বিবাদী কে? সি। ঢাকা থেকে কোথায় আনতে চাই? চট্টগ্রাম। তারপরে পড়েন। সি এর বিজ্ঞ আইনজীবী হিসাবে আপনার করণীয় কি? আপনি হলো পরীক্ষা দিচ্ছেন, আপনি হলো সি এর আইনজীবী, জি স্যার। আপনারে বানাই দিছে আইনজীবী, বলতেছে সি এর আইনজীবী হিসেবে আপনার করণীয় কি? জি স্যার। সংশ্লিষ্ট আইনের বিধান উল্লেখপূর্বক উত্তর দিন। তাহলে আমরা আমরা আপনাদের যেটা শিখাইছি স্যার। যে এই সমস্যামূলক প্রশ্নে আমরা প্রথমে লিখব ঘটনার বর্ণনা, প্রশ্নে যা আছে, প্রশ্নে যেটা জানতে চাইছে তার আগের লাইন পর্যন্ত হবে ঘটনার বর্ণনা, অর্থাৎ ডি ও সি থেকে শুরু করে বদলি করতে চান জি স্যার। এই পর্যন্ত কি হবে? ঘটনার বর্ণনা। বর্ণনা। আর বিচার্য বিষয় হবে প্রশ্নে যেটা জানতে চাইছে সেটা। সি এর বিজ্ঞ আইনজীবী হিসেবে আমার করণীয় করণীয় কি? কি আলোচনা করতে হবে। আইনের সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক কি করতে হবে? আলোচনা আলোচনা করতে হবে। এবার আমরা চলে আসেন উত্তরে। এখন শুনেন, এই জায়গায় একটা জিনিস তো আমরা শিওর, বিবাদী স্থানান্তর করতে চান ঢাকা থেকে চট্টগ্রাম, তাহলে আবেদন কোথায় করতে হবে? হাইকোর্টে। বুঝেন কিনা? ভিন্ন ডিস্ট্রিক্ট হলেই কোথায়? হাইকোর্টে। এখন আপনার মাথার মধ্যে একটা প্যাচ আসতে পারে, যেহেতু বিবাদী করবে, বিবাদীর দরখাস্ত তো 22-এও করা যায়, আবার কি 24-এও করা যায়। এখন আপনি এখানে 22-এ লিখলেও হবে, 24-এ লিখলেও হবে, যেটা লিখবেন সেটার বর্ণনা দিবেন। আপনি এইভাবে লিখতে পারেন যে যেহেতু মামলাটি শুরুতেই দায়েরযোগ্য ছিল 2 জায়গায় এবং বাদী 1 জায়গায় দায়ের করেছে, তাহলে সি এর আইনজীবী হিসেবে তাকে মামলা স্থানান্তরের পরামর্শ জন্য আমি ওই 22 ধারায় দরখাস্ত করব 23 ধারার বিধান মতে। কোথায়? হাইকোর্ট বিভাগে। কোথায়? হাইকোর্ট বিভাগে। কারণ এটা ভিন্ন আদালতের মধ্যে নাকি? যদি একই জেলার মধ্যে হইতো তাহলে কোথায় আবেদন করতাম? জেলা জজ আদালত। এই তো। আর এই আবেদনটা করতে হবে সম্ভাব্য প্রথম সুযোগে অথবা বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। আর অন্য কোন সময় যদি হতো যে বিচার্য বিষয় গঠন, প্রশ্নে যদি থাকতো যে বিচার্য বিষয় গঠন হয়ে গেছে, তাহলে আমি আবেদন করতাম কততে? 24-এ। অথবা প্রশ্নে যদি এভাবে বুঝতাম যে মামলাটা শুরুতেই বাদী কর্তৃক 1 জায়গায় দায়েরযোগ্য, শুধু ঢাকাতেই দায়েরযোগ্য, চট্টগ্রামে দায়েরের সুযোগ নাই, তাহলে আমি বিবাদী হিসেবে স্থানান্তরের দরখাস্ত করতাম কোথায়? 24 ধারায়। বুঝেছেন? তাহলে এই হলো কথা। আরিফ সাহেব এটা পড়েন, বর্ণনাও পড়েন, একটু পড়েন, আপনিই পড়েন। স্যার। স্যার, ঘটনার বর্ণনা ডি এবং সি। আইনানুগ পর্যালোচনা পড়েন। সরি, আইনানুগ পর্যালোচনা। সি এর বিজ্ঞ আইনজীবী হিসাবে মোকদ্দমাটি বদলির জন্য আমি হাইকোর্ট বিভাগে আবেদন করার জন্য পরামর্শ দেব। মানে আমি আইনজীবী। হ্যাঁ, আপনি আইনজীবী। জি। যেহেতু দেওয়ানি কার্যবিধির 20 ধারা অনুসারে মোকদ্দমাটি ঢাকা বা চট্টগ্রামে দায়েরযোগ্য, কিন্তু ডি মূল্য আদায়ের জন্য ঢাকার উপযুক্ত আদালতে মামলাটি করেছে, সি বিবাদী হিসাবে মামলাটি চট্টগ্রাম উপযুক্ত আদালতে বদলি করতে দেওয়ানি কার্যবিধির 22 ধারার আবেদন করতে পারে। দেখছেন, শুরুতেই দায়েরযোগ্য ছিল 2 জায়গায় এবং 1 জায়গায় দায়ের করেছে, তাহলে মামলাটা স্থানান্তরের আবেদন সি করবে কোথায়? 22 ধারায়। কোথায়? হাইকোর্ট বিভাগে। পড়েন। দেওয়ানি কার্যবিধির 22 ধারায় বলা হয়েছে যে যদি কোনো দেওয়ানি মোকদ্দমা বাদী কর্তৃক 2 বা ততোধিক আদালতের যে কোনো একটিতে দায়েরযোগ্য হয় বা তার মধ্যে যে কোনো একটিতে দায়ের করা হয়, তাহলে যে কোনো বিবাদী। যে কোনো বিবাদী অপর পক্ষকে নোটিশ দিয়ে সম্ভাব্য প্রথম সুযোগে এবং যে ক্ষেত্রে মোকদ্দমাটি বিচার্য বিষয় নির্ধারণ হয়ে গেছে সেই ক্ষেত্রে বিচার্য বিষয় নির্ধারণের সময় বা তার পূর্বে 23 ধারায় বিধান মতে নির্ধারিত আদালতের মোকদ্দমা স্থানান্তরের জন্য আবেদন করতে পারে। আদালত এইরূপ আবেদন পাওয়ার পর অপর পক্ষের আপত্তি যদি থাকে শ্রবণ করে এখতিয়ার সম্পন্ন আদালতের সমূহের কোনটিতে মামলা অগ্রসর হবে তা স্থির করবেন। তাই এই ক্ষেত্রে সি 22 ধারা অনুসারে উক্ত মামলাটি স্থানান্তরের জন্য 23 ধারার শর্ত সাপেক্ষে হাইকোর্ট বিভাগে আবেদন করবে, যেহেতু ঢাকা চট্টগ্রাম আদালত ভিন্ন ভিন্ন আপিল আদালতের অধীন বা হাইকোর্ট বিভাগের অধীন। সিদ্ধান্ত। সুতরাং সি এর বিজ্ঞ আইনজীবী হিসাবে আমি মোকদ্দমাটি
বদলির জন্য 22 ধারার হাইকোর্ট বিভাগের আবেদন করার জন্য সি কে পরামর্শ দেব এবং এই মোতাবেক আবেদন করব। স্যার এতে ফি দেবে? বুঝতে পারছেন? তাহলে আমি এখানে দরখাস্ত করব কত ধারায়? 22 ধারায়। এখন আপনি যদি 24 ধারাও লেখেন কোনো ভুল নাই, কিন্তু 24 ধারায় লিখলে সেই যুক্তিগুলো আপনার প্রদর্শন করতে হবে। বুঝতে পারছেন? আর হাতে 22 লিখলেও সঠিক, 24 লিখলেও সঠিক, কারণ বিবাদিত দুই ধারাই করতে পারে। কিন্তু বাদীর কথা যদি আসতো তাহলে আবেদন করতে হতো শুধু কততে? শুধু 24-এ। বাদী আসলে তো 24, বাদী কি 22-এ পারে? বাদী 22-এ পারে না। এখন আপনাদের যদি আসে 22 এবং 24 ধারার মধ্যে অ্যাকচুয়ালি কি কি পার্থক্য আছে দেখেন। 22 এবং 24-এর মধ্যে যে পার্থক্য আছে আমরা একটু মুখে মুখে মিলাই। প্রথমত 22-এ আবেদন করতে পারে বিবাদী, 24-এ পারে কে? বাদী বিবাদী উভয়। 22-এ আদালত স্বেচ্ছায় স্থানান্তর করতে পারে না, 24-এ পারে। 22-এ নোটিশ দেওয়া বাধ্যতামূলক, 24-এ নোটিশ দেওয়া বাধ্যতামূলক আবার বাধ্যতামূলক না। 22 শুধু মূল মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য, 24 মূল মোকদ্দমা, আপিল, রিভিশন সবকিছুর ক্ষেত্রে প্রযোজ্য। 22-এর ক্ষেত্রে বাদী কর্তৃক মামলাটা শুরুতেই একাধিক জায়গায় দায়েরযোগ্য, 24-এর ক্ষেত্রে একাধিক জায়গায় দায়েরযোগ্য হতেও পারে, নাও পারে। নাকি 22-এর আবেদন করতে হবে সম্ভাব্য প্রথম সুযোগে বা বিচারিত বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে, 24-এর আবেদন যে কোনো জায়গায় করা যায়। এই তো পার্থক্য, বুঝেছেন? তাহলে কার পরিধি বেশি, 22 না 24? 24-এর পরিধি বেশি, 22-এর পরিধি কম। মানে 24-এ তো ওই বেশি করা যাচ্ছে, 22 তো শুধু একটা নির্দিষ্ট ক্ষেত্রেই প্রযোজ্য। তো পার্থক্য আর পড়লাম না, আপনারা একবার পড়লে পেরে যাবেন। আমরা চলে আসি 22 ধারার বিধান মতে মামলা স্থানান্তরের দরখাস্তের মুসাবিদা। দেখেন এই যে 22 এবং 24-এর যে দরখাস্ত, এই দরখাস্ত গুলোরে বলা হয় বিবিধ মামলা, মিস কেস, মিসেলিনিয়াস কেস। কি বলেন? মিসেলিনিয়াস কেস বা সানি মোকদ্দমা, সানি বা বিবিধ মোকদ্দমা। তো আমরা একটু পড়ি দেখেন। এবং একটা জিনিস এভাবে চিন্তা করবেন যে আপনাদের কখনোই এমন কোন মুসাবিদা আসবে না যে মুসাবিদাটা করতে হয় হাইকোর্ট বিভাগে। আপনাদের মুসাবিদা সবসময় এমন মুসাবিদা আসবে যে মুসাবিদা গুলো করতে হয় কোথায়? সর্বোচ্চ কোথায়? জজ কোর্ট। বুঝছেন? হাইকোর্ট বিভাগে দায়ের করার মতো কোনো মুসাবিদা আপনাদের আসবে না। আসলে প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে যে এটা দরখাস্ত করবে কোথায়, কিন্তু মুসাবিদা যদি আসে আসবে কোথায়? সর্বোচ্চ কার কাছে? জেলা জজ। এই যে দেখেন, তাহলে দেওয়ানি কার্যবিধির 22 ধারার বিধান মতে মোকদ্দমা স্থানান্তরের দরখাস্ত মোকাম জেলা জজ আদালত ঢাকা। এই 22 ধারার দরখাস্ত কি বিচারিক আদালতে করা যায়? যায়? বিচারিক আদালতে তো যায় না। 22 ধারার দরখাস্ত তো হয় জেলা জজ, নাইলে কোথায়? হাইকোর্ট। আচ্ছা, এখানে দেখেন বদলি মিসকেস নাম্বার 1 2 3, এটা কেটে দেন। এই মিসকেস নাম্বার পড়বে না, এই জায়গা ডট ডট থাকবে। এই মিসকেস নাম্বার ফেলাবে উনরা, মিসকেস নাম্বার লিখতে হয় না। বুঝতে পারছেন? বদলি মিসকেস নাম্বার। এখন আপনি এই জায়গায় ইচ্ছা করলে উদ্ভূত লেখে আছে এই মিসকেসটা কোন মামলা থেকে উদ্ভূত হয়েছে, এটা ইচ্ছা করলে এই জায়গায় লিখতে পারেন। আর না লিখলেও সমস্যা নাই, কারণ আমি তো বিষয়ের মধ্যে ওই জিনিসটা লিখবো। লিখলেও সমস্যা নাই, না লিখলেও কি সমস্যা নাই। তো এই জায়গা 22-এর দরখাস্ত মানে দরখাস্ত কে করবে? এই যে খ ডট ডট বিবাদী বা দরখাস্তকারী বনাম ক ডট ডট বাদী বা কি প্রতিপক্ষ। আপনি যখন মিসকেস করবেন এই জায়গায় দরখাস্তকারী কে, প্রতিপক্ষকে, এটা অবশ্যই কি করতে হবে? লিখতে হবে। বিষয় দেখেন, দরখাস্ত বিবাদী পক্ষে দেওয়ানি কার্যবিধি 1908-এর 22 ধারার বিধান মতে দ্বিতীয় সহকারী জজ আদালত ঢাকা হতে দেওয়ানি মোকদ্দমা নং এত উত্তোলন করে অন্য যে কোনো উপযুক্ত আদালতে স্থানান্তর করার প্রার্থনা। নির্মল প্রশ্ন পড়ে, পড়ানোর মধ্যে কোনো প্রশ্ন নাই। আর আপনি প্রশ্ন এই জায়গায় আইসা করবেন। তাহলে 22 ধারার বিধান মতে দ্বিতীয় সহকারী আমি বিষয়ের মধ্যে লিখবো যে মামলাটা চলমান আছে কোথায়? বিজ্ঞ সহকারী জজ দ্বিতীয়, এবং এই আদালত থেকে অন্য কোথাও নেওয়ার জন্য স্থানান্তরের কি দরখাস্ত। তাইলে কোন মামলাটা আমি স্থানান্তর করতে যাচ্ছি এবং কোন আদালতে এটা চলমান আছে, এই জিনিসটা কিন্তু আমি লিখে ফেলছি কিসের ভিতরে? বিষয়ের মধ্যে। এবার দেখেন, বিবাদী দরখাস্তকারীকে পক্ষের বিনীত নিবেদন এই যে, এখন বিবাদী কি কারণে এই মামলাটা স্থানান্তর করতে চাই তার বিস্তারিত বিবরণ এর মধ্যে কি লিখবে দেখেন।
প্রতিপক্ষ বাদী বিগত এত ইংরেজি তারিখে বিজ্ঞ দ্বিতীয় সরকারি জজ আদালত ঢাকাতে বাদী হয়ে দরখাস্তকারী বিবাদীর বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন। অত্র মকদ্দমাটি প্রতিপক্ষ বাদী কর্তৃক 2 বা ততোধিক আদালতে দায়েরযোগ্য ছিল, অর্থাৎ দ্বিতীয় বা তৃতীয় সরকারি জজ আদালতে দায়েরযোগ্য ছিল এবং প্রতিপক্ষ দ্বিতীয় সরকারি জজ আদালত ঢাকাতে অত্র মামলাটি দায়ের করেন। দরখাস্তকারী বিবাদী সমন অনুযায়ী হাজির হয়ে অত্র মকদ্দমায় প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু প্রথম শুনানির সময় উভয় পক্ষের আইনজীবীর মধ্যে তর্ক বিতর্কের সময় দ্বিতীয় সহকারী আদালত ঢাকা প্রতিপক্ষ বাদীর প্রতি বিশেষ সুবিধা প্রদান করায় দরখাস্তকারী বিবাদী আশঙ্কা করতেছে যে অত্র আদালতে উক্ত মকদ্দমার বিচার অনুষ্ঠিত হলে ন্যায় বিচার ব্যাহত হতে পারে। বিবাদী এসে বলতেছে যে ওনার মামলা বিচারের সময় এই বিচারক মহোদয় বাদীর প্রতি বিশেষ সুবিধা দিছে এবং আমি আশঙ্কা করিতেছি যে এই আদালতে যদি মামলা থাকে তাহলে আমি ন্যায় বিচার থেকে কি হবো, বঞ্চিত হব। যেহেতু মকদ্দমাটি 2 বা ততোধিক আদালতে দায়েরযোগ্য ছিল, তাই অত্র মকদ্দমাটি স্থানান্তরের জন্য দরখাস্তকারী বিবাদী দেওয়ানি কার্যবিধির 22 ধারায় 23 ধারার শর্ত সাপেক্ষে বিজ্ঞ জেলা জজ আদালতে ঢাকায় অত্র মিস কেসটি দায়ের করেছেন। যদি মকদ্দমাটি স্থানান্তর না করা হয় তাহলে দরখাস্তকারী বিবাদীর কি হয়ে যাবে, অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। এখন আমি প্রার্থনাটা সবসময় এইভাবে লিখবেন, এই যে এমতাবস্থায় বা অতএব, এটা কোথায় লিখবো, ডান পাশে। এমতাবস্থায় বিজ্ঞ আদালতে বিনীত প্রার্থনা, হুজুর আদালত দরখাস্তে বর্ণিত কারণে অত্র মিস কেস গ্রহণ পূর্বক মূল দেওয়ানি মকদ্দমা এত দ্বিতীয় সহকারী জজ আদালত ঢাকা হতে উত্তোলন করে ন্যায় বিচারের স্বার্থে তৃতীয় সহকারী জজ আদালত ঢাকা অথবা অন্য যে কোনো উপযুক্ত আদালতে স্থানান্তর করার আদেশ দানে কি হয়, মর্জি হয় এবং অত্র মিস কেসটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিজ্ঞ আদালতের কার্যক্রম স্থগিত রাখার আদেশ দানে সুবিচার করিতে কি হয়, মর্জি হয়। বলছে যে যতদিন পর্যন্ত বদলি না হচ্ছে ততদিন পর্যন্ত যেন এই মামলা কার্যক্রম কি থাকে, স্থগিত থাকে এবং আদালতের উক্ত সদয় আদেশের জন্য বিবাদী দরখাস্তকারী কি থাকবে, চিরকৃতজ্ঞ থাকবে। তারপর হলফনামা তো অ্যাজ ইউজুয়াল গতকাল যেভাবে হলফনামা শিখাইছি হলফনামা হবে কিভাবে সেইভাবে। এই জায়গায় হলফনামাকারী কে, বিবাদী, দরখাস্তকারী কে, বিবাদী। হলফনামা এর আগেও যা এখনো যাই, বুঝেছেন? আচ্ছা, এবার এই সেম দরখাস্তটা যদি বাদী করত তাহলে কিভাবে হতো, তার একটা খালি সব হুবহু এক, শুধু বিবাদীর জায়গা হতো কি বাদী, আর 22-এর জায়গা হয়ে যেত কত, 24। তাহলে এই জায়গায় দেখেন দেওয়ানি কার্যবিধি 24 ধারার বিধান মতে মকদ্দমা স্থানান্তর বা প্রত্যাহারের দরখাস্ত ঢাকা জেলা জজ আদালত বদলি মিসকেস নাম্বার কেটে দেন, মিসকেস নাম্বার হবে না, ডট ডট হবে। আর আগেরটার দরখাস্তকারী ছিল বিবাদী, আর এই জায়গা দরখাস্তকারী হয়েছে কি বাদী, আর বাকি যা আছে হুবহু এক, শুধু বিবাদীর জায়গা এই সেম কথাগুলো বলবে কে, বাদী। পড়া লাগবে, পারবেন না ইনশাল্লাহ? পারবেন। তো এই হলো 22, 23, 24 এবং 22 এবং 24-এ যা দরখাস্ত গুলো করে এগুলোরে কি বলে, মিস কেস। কি কেস বলে, মিস কেস। এখন নির্মল শোনা, আপনার কি প্রশ্ন আছে বলেন, এই যে আনমিউট করে দিছি, বলেন। স্যার বলেন এরকম বলেন। ডবল শব্দ আছে, শোনা যায় না স্যার, শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, আপনি বলেন। বলতেছি কি স্যার, এই যে মিস কেস হয়েছে, হ্যাঁ, এই মিস কেসটা স্যার যদি আর একটু বলতেন, মিস কেস না দিয়ে অন্য কিছু দেওয়া যেত না? অন্য কি দেবেন, আপনার কাছে বেটার প্রস্তাব থাকলে বলেন। স্যার যেহেতু বদলি করতেছি, এক জায়গা থেকে আরেক জায়গা নিচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে এটা একটু বলেন স্যার, এটা আর বুঝি নাই স্যার। অন্য কি দেওয়া যাবে, আমি তো বলতেছি এই যে আপনি মিস কেস কেন করবেন না, এই জায়গার মূল মামলা তো চলতেছে বিচারিক আদালতে, আপনি তো নতুন একটা দরখাস্ত দিচ্ছেন কোথায়, জেলা জজের কাছে। জেলা জজের কাছে কি ওই রিলেটেড কোনো জিনিসপত্র আছে? তাহলে ওই মামলা আপনি এই জায়গায় মিস কেস না দিলে আপনি কি বাবদ ওই জায়গায় যাই কথা বলবেন? ওই জায়গায় তো মিস কেস দিচ্ছেন এবং এ উদ্ভূত হচ্ছে এত নাম্বার মামলা থেকে, এবং এটা মিস কেস আকারেই হবে। শুধু আপনি দরখাস্ত এই 22, 24 মনে রাখতে হবে, এটা মিস কেস আকারেই করতে হবে, এই হলো কথা। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলেন বলেন। স্যার এই যে এইখানে যেহেতু যে বদলি মিস কেস নাম্বারে যে এই যে মিস কেস নাম্বারটা কেটে দিচ্ছেন, আমরা ভিতরে আবার এই যে মামলা রেফারেন্স উল্লেখ করছি, তাহলে কি সূত্র লিখলে ভালো হয় কিনা? ভিতরে মামলার রেফারেন্স উল্লেখ করছি, সেটা তো বিষয়ের মধ্যে বলাই আছে।
আমি তো মিস কেসের নাম্বার বলি নাই, বিষয়ের মধ্যে যেটা বলা আছে সেটা আছে, অমুক নাম্বার আদালতে এই মামলা চলমান আছে। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার আমি জানতে চেয়েছিলাম এই বদলি মিস মোকদ্দমা করার সময় ওই সংশোধিত আইনের অধীন যেটা হয়েছে দেওয়ানি, ওটা থেকে স্যার আমরা ওই সিভিল জজ আদালত লিখবো নাকি সিনিয়র সহকারী ধন্যবাদ, জজ বা ধন্যবাদ। আপনি দরখাস্ত যদি 2025-এর পরে করেন তাহলে অবশ্যই সিভিল জাজ, আর দরখাস্ত আমি যে দরখাস্ত দিছি সেটা 2025-এর আগে না, তাহলে অবশ্যই কি জি সহকারী জজ, সিনিয়র সহকারী জজ তাই। জি স্যার, জি স্যার, এটা জানার জন্য। আর কেউ কিছু জিজ্ঞাসা করবেন? একজন প্রশ্ন করছেন ইলেকশন স্যার মিস কেস নাম্বারের জায়গায় মূল মামলা নম্বর লিখতে হবে না। না, আমি কিন্তু একবার বলে গেছি, যদি আপনি মিস কেস নাম্বার ডট ডট 2025 উদ্ভূত মূল মামলা নাম্বার এত উদ্ভূত যদি না লেখেন সমস্যা নাই, কারণ আমি বিষয়ের মধ্যে তো ওইটা লিখতেছি। আর বিষয়ের মধ্যে যদি না লেখেন তাহলে ওই জায়গায় লিখলে হবে, এ হলো কথা। আর একজন লিখছেন স্যার দেওয়ানি মোকদ্দমায় মোট কতটির মতো মুসাবিদা রয়েছে যেগুলো আমাদের শিখতেও জানতে হবে। আমি এটার উত্তর হলো যে আপনি ক্লাস করতে করতে আস্তে আস্তে জেনে যাবেন যেগুলো শিখতেও জানতে হবে। ধরেন যা যেখানে যেখানে দরখাস্ত বা মুসাবিদা করা যায় সবই আমাদের শিখতে হবে, জানতে হবে। এবং মুসাবিদা তো আমি যদি বলি যে আপনারা এতদিনে যদি একটু লিখে প্র্যাকটিস করে থাকেন, মুসাবিদা লেখা একেবারেই সহজ, এবং সকল মুসাবিদার মূল থিম কিন্তু একই, এই আর কি। আচ্ছা, আমাদের নামাজের বিরতি, আসরের নামাজের পরে আবার শুরু করবো ইনশাল্লাহ। আর সাউন্ড কেঁপে কেঁপে আসে, মাঝে মাঝে একটু কাঁপবে, এটাই মেনে নেন। আচ্ছা, বিরতির পর আমরা শুরু করতেছি। দেখেন 4 নাম্বার প্রশ্নটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এই মাত্র যেটা বললাম সেটাও যেরকম গুরুত্বপূর্ণ, দেওয়ানি কার্যবিধির যে প্রশ্নগুলো আসার খুব বেশি সম্ভাবনা, তার মধ্যে আমাদের এই 4 নাম্বার প্রশ্ন একটা। দেখেন তো এই 4 নাম্বার প্রশ্নের কতে কি আছে একটু পড়ি, যে দেওয়ানি কার্যবিধি 1908-এর সংশ্লিষ্ট বিধান উল্লেখ পূর্বক পক্ষদ্বয়ের উপস্থিতি এবং অনুপস্থিতির ফলাফল আলোচনা করুন। মানে একটা দেওয়ানি মামলায় যেদিন শুনানির দিন যদি বাদী বিবাদী উপস্থিত থাকে বা বাদী বিবাদী অনুপস্থিত থাকে বা একজন আসছে একজন আসে নাই, তাহলে সেই ক্ষেত্রে ওই মামলার পরিণতি কি হতে পারে সেটা জানতে চাইছে। আর কনসিকুয়েন্সেস অফ অ্যাপিয়ারেন্স এন্ড নন অ্যাপিয়ারেন্স অফ পার্টিস, এছাড়া এইভাবে আসতে পারে দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908-এর অর্ডার 9-এর রুল 238-এর অধীনে মোকদ্দমা খারিজ হলে প্রতিকার কি, আর দেওয়ানি মোকদ্দমা পক্ষগণের হাজিরা গড় হাজিরার ফলাফল কি। গড় হাজিরা মানে হলো অনুপস্থিতি, গড় হাজিরা কি বলে অনুপস্থিত। সো আমি যদি প্রথমটার উত্তর পড়ি মানে পক্ষদের উপস্থিতি এবং অনুপস্থিতির ফলাফল, তাহলে এর নিচে যত যা আছে সব উত্তর আমরা ওর মধ্যেই পেয়ে যাব। তো আলোচনা, আমরা মূল প্রশ্ন পড়ার আগে আমি একটু আলোচনা করি, শুনেন। একটা দেওয়ানি মামলা শুরু হয় আরজি দাখিলের মাধ্যমে। আচ্ছা, তার আগে একটা প্রশ্ন বলে রাখা ভালো, আমাদের গতকালকের লেকচার দেখে ইউটিউবে একজন প্রশ্ন করছে যে স্যার বর্তমানে 2025 সালে 26-এর 2 সেকশন 26 সাবসেকশন 2 সেখানে বলছে যে কোন মামলা হলফনামার মাধ্যমে সাক্ষ্য প্রদানের মাধ্যমে প্রমাণ করতে হবে। এখন 26-এর 2-তে উনি যেটা বলছে যে স্যার তাহলে আরজির সাথে কি হলফনামা দিব নাকি সত্যপাঠ দিব? 26-এর 2 তো হলফনামার কথা বলছে। আচ্ছা, এখন ওখানে উত্তর আমি দিয়েছি, বাট তারপরেও আপনাদের জানা দরকার। গতকাল আমি বলতেছিলাম যে প্লিডিংস এর সাথে দেয় সত্যপাঠ, আর যে কোনো দরখাস্তর সাথে দেয় কি হলফনামা নাকি। এখন উনি বলতেছিল যে স্যার 26-এর 2-তে বলা হয়েছে যে প্লিডিংস এর সাথে হলফনামা দিবে, তাহলে সঠিক কোনটা? দেখেন 26-এর 2-তে বলে নাই যে প্লিডিংস এর সাথে সত্যপাঠ না দিয়ে হলফনামা দিবে। 26-এর 2-তে যেটা বলছে যে একটা দেওয়ানি মামলা আপনি করার পরে ওই মামলাটা সাক্ষীর মাধ্যমে প্রমাণ করতে হয়, সাক্ষীরা এসে সাক্ষ্য দিবে, অপর পক্ষ এসে সাক্ষীদের জেরা করবে। এখন 26-এর 2-এ যেটা বলছে যে এখন আপনি একটা বাদী মামলা করছে, এখন বাদীর যে কয়জন সাক্ষী আছে এই সাক্ষীরা তো আদালতে এসে কথা বলে
অপরপক্ষ এসে জেরা করে এবং আদালতে এসে সাক্ষীর যে সাক্ষ্য গ্রহণ করে, এটা তাদের আর আদালতে এসে সাক্ষ্য দেওয়ার প্রয়োজন নাই, বরং সে যা যা বলতে চায় এক্সামিনেশন ইন চিফ যেটা জবানবন্দি যেটা, সেটা সে এফিডেভিটের মাধ্যমেই আরজির সাথেই দাখিল করবে। মানে সাক্ষীদের কি কি বলার আছে, নরমালি তো সাক্ষীরা বলে আর বিচারক মহোদয় উপরে বসে লেখে। আর যখন সাক্ষীর বলা শেষ, প্রতিপক্ষের আইনজীবী এসে তারা কি করে, জেরা করে। এখন ওই সাক্ষীদের যা যা বলার ছিল বা যা যা একটা মামলায় বলতে চাই, এগুলো এখন বলে দিবে কিসের মাধ্যমে, হলফনামার মাধ্যমে। কখন? মামলা দায়েরের সময়। তাহলে প্রতিপক্ষ এসে শুধু সাক্ষীরে কি করবে, জেরা করবে। এখন তাইলে সময় বাঁচানোর জন্য যে সাক্ষীদের যে জবানবন্দি আলাদা করে গ্রহণ করা হবে, এটা আর আলাদা করে তাদের উপস্থিত হওয়ার দরকার নাই, তারা শুধু উপস্থিত হবে কোন দিন, জেরার দিন। বুঝেছেন? তো আরজির সাথে হলফনামা দেয়া লাগবে, এটা কিন্তু বোঝাই নাই, বোঝাইছে যে সাক্ষ্য দিবে কিসের মাধ্যমে, হলফনামার মাধ্যমে। আরজির সাথে সত্য পাঠী দেওয়া লাগবে, জবাবের সাথে সত্য পাঠী দেওয়া লাগবে। 6 আদেশের 15 বিধি, 6 আদেশের 15 বিধি। আচ্ছা, তো এখন আমরা যে প্রশ্নটা পড়বো সেটা হলো 9 আদেশ। এখানে একটা দেওয়ানি মামলা শুরু হয় আরজি দাখিলের মাধ্যমে। আরজি দেওয়ার পরে ওই সেরেস্তাদার আরজি রিসিভ করার সাথে সাথে 5 কার্যদিবসের মাধ্যমে সমন ইস্যু করবে। আর সমন বিবাদী বরাবর পৌঁছাবে 30 দিনের মধ্যে। এখন বিবাদী বরাবর 30 দিনের মধ্যে সমন পৌঁছানোর পরে বিবাদী হলো জবাব দিবে। কি দিবে বলেন? জবাব। সমনে দুইটা জিনিস থাকে, যে আপনি অমুক তারিখে হাজির হবেন আর এত দিনের মধ্যে জবাব দিবেন। অমুক তারিখে হাজির হবেন আর এত দিনের মধ্যে কি জবাব দেবেন। ধরলাম আমি জবাব দিছি, আর প্রথমে হলো আরজি, সমন, জবাব। জবাবের পর উভয় পক্ষ শুনানির জন্য কি হবে, হাজির হবে। এখন উভয় পক্ষ শুনানির জন্য যেদিন হাজির হবে, দেখা গেল ওই দিন বাদী আসে নাই, বিবাদী আসছে, বা বিবাদী আসছে বাদী আসে নাই, বা বাদী বিবাদী কেউই আসে নাই, তাহলে মামলার পরিণতি কি হবে, এই সম্পর্কে আলোচনা করেছে আমাদের 9 আদেশে। কত আদেশ? 9 আদেশ। তো তার আগে আমাদের জানা দরকার যে এই 9 আদেশে 2 প্রকার ফলাফল নিয়ে আলোচনা করছে। যদি কোনো মামলায় বাদীর অনুপস্থিতি থাকে বা বাদীর ত্রুটি থাকে, কার অনুপস্থিতি? বাদীর। বাদীর অনুপস্থিতি বা বাদীর কি থাকে, ত্রুটি থাকে, তাহলে ওই মামলা হবে খারিজ। মামলা খারিজ, নট আরজি খারিজ, কি মামলা খারিজ। আর যদি কোনো মামলায় বিবাদীর অনুপস্থিতি থাকে, মানে শুনানির দিন বাদী আসছে বিবাদী আসে নাই, তাহলে মামলা হবে একতরফা ডিক্রি। একতরফা ডিক্রি। তাহলে 9 আদেশে বাদীর অনুপস্থিতি বা বাদীর ত্রুটির কারণে মকদ্দমা খারিজ হয়, ডিসমিসাল অফ সুট। আর বিবাদীর অনুপস্থিতির জন্য মকদ্দমা হয় এক্সপার্টি ডিক্রি, একতরফা ডিক্রি, নট নিষ্পত্তি, একতরফা কি ডিক্রি। তাহলে আমাদের এই 9 আদেশে 2 প্রকার ফলাফল নিয়ে আলোচনা করছে। যদি কোনো ক্ষেত্রে বাদী অনুপস্থিত থাকে বা বাদীর ত্রুটি থাকে, তাহলে মামলা হবে খারিজ বা মকদ্দমা খারিজ, বা ইংরেজিতে বলে ডিসমিসাল অফ সুট। আর শুনানির দিন বাদী আসছে বিবাদী আসে নাই, তাহলে মামলা হবে একতরফা ডিক্রি। কি বলেন? একতরফা ডিক্রি। তো এখন আমরা একটু পড়ি, তারপরে আরো বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। দেখেন, প্রথমে আমরা চলে আসি উত্তরে। দেখেন যে 19 নাম্বার পেজের একেবারে শুরুতে দেওয়ানি কার্যবিধি 1908-এর 9 আদেশে দেওয়ানি মকদ্দমায় পক্ষগণের উপস্থিতি এবং অনুপস্থিতির ফলাফল সম্পর্কে আলোচনা করা হয়েছে। সাধারণত কোন দেওয়ানি মকদ্দমায়, আন্ডারলাইন করেন, বাদীর ত্রুটির কারণে উক্ত মকদ্দমাটি খারিজ হয়। দেখছেন, বাদীর ত্রুটির কারণে কি হয়, খারিজ হয়, ডিসমিসাল অফ সুট। এবং বিবাদীর অনুপস্থিতির কারণে মকদ্দমাটি একতরফা ডিক্রি হয়, এক্সপার্টি ডিক্রি। তো এখন সর্বপ্রথম আমরা চলে আসি যে বাদীর ত্রুটির কারণে বা বাদীর অনুপস্থিতির কারণে কখন কখন এই মামলাটা খারিজ হতে পারে। দেখেন, বাদীর অনুপস্থিতি বা ত্রুটির কারণে মকদ্দমায় যে ফলাফল হতে পারে, আপনারা হুবহু এইভাবে লিখবেন টাইটেল দিয়ে। দেখেন, বাদীর অনুপস্থিতি বা ত্রুটির জন্য আদেশ 9-এর আন্ডারলাইন করবেন 2, 3, 5 ও 8 বিধিতে মকদ্দমা খারিজ হতে পারে। কত কত বিধি? 2 বিধি, 3 বিধি, 5 বিধি ও 8 বিধিতে মকদ্দমা খারিজ হতে পারে। নিম্নে এই সম্পর্কে আলোচনা করা হলো। সো আমরা প্রথমে যে বিধিটা দেখবো 9 আদেশের 2 বিধি। 9 আদেশের 2 বিধি শুনেন। 9 আদেশের 2 বিধি খুব সিম্পল। মামলা দায়েরের পর সমন জারির জন্য একটা প্রসেস ফি দিতে হয়। এখন বাদী ওই প্রসেস ফিটা
দেয় নাই, তাহলে মামলা খারিজ করতে পারে ৯ আদেশের ২ বিধিতে। এই যে ৯ আদেশের ২ বিধি অনুযায়ী বাদী যদি কোনো মকদ্দমার আন্ডারলাইন করেন প্রসেস ইস্যুর জন্য নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট ফি প্রদান না করে, তবে আদালত উক্ত মকদ্দমা খারিজ করতে পারে। তো তাহলে বাদী যদি প্রসেস ফি না দেয় তাহলে মামলা খারিজ হবে ৯ আদেশের কয় বিধিতে? ২ বিধিতে। কততে? ২ বিধিতে। ৯ আদেশের ২। তাহলে এটা আপনার মুখস্থ করা লাগবে না। প্রসেস ফি না দিলে মামলা খারিজ হবে ৯ আদেশের কত বিধি? ২ বিধি। আচ্ছা, এরপরে আমরা চলে আসি ৯ আদেশের ৩ বিধি। আমি এই যে যেভাবে লিখছি হুবহু এইভাবে লিখবেন, লিখে আন্ডারলাইন করবেন। ৯ আদেশের ৩ বিধি অনুযায়ী মকদ্দমার শুনানির জন্য নির্ধারিত দিনে আন্ডারলাইন করবেন বাদী এবং বিবাদী যদি হাজির না থাকে। বাদীও হাজির হয় নাই, বিবাদীও হাজির হয় নাই, অর্থাৎ উভয় পক্ষ যদি অনুপস্থিত থাকে তবে আদালত উক্ত মকদ্দমা খারিজ করতে পারে। তো তাহলে বাদীর অনুপস্থিতির জন্য বা বাদী বিবাদী যদি উভয় অনুপস্থিত থাকে মামলা খারিজ করবে ৯ আদেশের কত বিধি? ৩ বিধি। আর ২ বিধিতে কেন খারিজ করতেছে? প্রসেস ফি দেয় না, প্রসেস ফি দেয় না। এখন এই যে ২-৩-এ পড়লাম, এটা কিন্তু খারিজ করতে বাধ্য না, আদালত ইচ্ছা করলে খারিজ করতে পারে। এটা ওনার কি ক্ষমতা? বিবেচনামূলক ক্ষমতা। অর্থাৎ উনি যদি মনে করে যে বাদী বিবাদী কেউই আসে নাই, খারিজ করবো না, আরো ২-১ তারিখ দেখি, সেটা দেখার অধিকার ওনার আছে। এবার আমরা চলে আসি এর প্রতিকার, যে ৯ আদেশের ২ ও ৩ বিধির অধীন মকদ্দমা খারিজ হলে উক্ত ক্ষেত্রে প্রতিকার। বলেন তো ২ এবং ৩ বিধিতে যদি মামলা খারিজ হয় তাহলে সংক্ষুব্ধ কে? এগ্রিভড কে? বাদী। এ জায়গায় সংক্ষুব্ধ কে? বাদী না? বলেন বাদী। তাহলে দেখেন ৯ আদেশের ২ ও ৩ বিধির অধীন কোন মকদ্দমা খারিজ হলে বাদীর নিম্নলিখিত প্রতিকার রয়েছে। কি কি দেখেন? তামাদি মেয়াদ উত্তীর্ণ না হলে বাদী উক্তি একই বিষয়ে নতুন মামলা দায়ের করতে পারে। দেখছেন, আমার মামলা খারিজ হয়েছে ২ বিধিতে অথবা ৩ বিধিতে, আমার মামলা করার যদি তামাদি মেয়াদ থাকে তাহলে আমি ওই মামলা খারিজ হয়েছে হোক, নতুন মামলা দায়ের করতে পারবো। বুঝেছেন? বা লেখেন, বা একটা বা দেন, বা। উক্ত খারিজ আদেশ রদের জন্য ৯ আদেশের ৪ বিধির অধীন খারিজ রদের আবেদন করতে পারে। আমি নতুন মামলা তো করতেই পারি, নতুন মামলা না করে আমার এই যে খারিজ আদেশ খারিজ করলো, এই খারিজ আদেশটা রদের আবেদন করতে পারি। রদের আবেদন করে আমাকে দেখাইতে হবে যে ওনার কি কারণে আমি প্রসেস ফি দিতে পারি নাই বা কি কারণে আমি উপস্থিত হইতে পারি নাই, এর যৌক্তিক ব্যাখ্যা আমাকে দিতে হবে। এবং আদালতকে যদি সন্তুষ্ট করি তাহলে আমার খারিজ আদেশ রদ করতে পারে। এই যে দেখেন, উক্ত খারিজ রদের আবেদন করতে হবে, আন্ডারলাইন করবেন, তামাদি আইনের ১৬৩ অনুচ্ছেদ অনুসারে খারিজ আদেশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে। এখন আপনি ওই খারিজ আদেশ যে আজীবন রদের আবেদন করতে পারবেন বিষয়টা তা না। যেদিন খারিজ করছে তার কয় দিনের মধ্যে? ৩০ দিনের মধ্যে। যদি বাদী কর্তৃক দায়েরকৃত ৯ আদেশের ৪ বিধির অধীন খারিজ রদের আবেদন আদালত কর্তৃক গোলদেন নামঞ্জুর হয়, নামঞ্জুর বানানটা জায়গা ভুল আছে, ময় রস্যু হবে না, কি হয়? নামঞ্জুর হয়। নামঞ্জুর হয় এই কথাটার অর্থ হলো ভাই যে আমি তো ওই দিন উপস্থিত থাকতে পারি না, আমার মামলা খারিজ হয়েছে, এখন আমি সাফিসিয়েন্ট কজ বা যথোপযুক্ত কারণ সহ আদালতে দেখাইছি, বাট তারপরেও উনি আমার ৯-এর দরখাস্ত প্রত্যাহার করে দিছে বা নামঞ্জুর করে দিছে। তবে বাদী উক্ত নামঞ্জুরকৃত আদেশের বিরুদ্ধে আন্ডারলাইন করবেন উচ্চ আদালতে রিভিশন করতে পারেন। কারণ ৯ আদেশের ৪ বিধির অধীন প্রদত্ত আদেশ হলো একটি আপিলযোগ্য আদেশ। তাহলে আমার মনে রাখতে হবে ভাই যে ৯ আদেশের ২-৩-এ যদি মামলা খারিজ হয় আমি নতুন মামলা করতে পারবো, অথবা তামাদি থাকলে নতুন মামলা করতে পারবো, অথবা খারিজ রদের আবেদন করতে পারবো ৯ আদেশের ৪-এ ৩০ দিনের মধ্যে। তামাদি আইনের কত অনুচ্ছেদ? ১৬৩। এবং ওইটাও যদি নামঞ্জুর হয় তাহলে উচ্চ আদালতে রিভিশন করতে পারে। বা লেখেন, বা। এছাড়া উপরোক্ত প্রতিকারগুলো ছাড়া বাদী ৯ আদেশের ২ ও ৩ বিধির অধীন প্রদত্ত খারিজ আদেশের বিরুদ্ধে সরাসরি উচ্চ আদালতে রিভিশন করতে পারেন। উচ্চ আদালত শব্দটা হবে, উচ্চ আদালতে রিভিশন করতে পারেন। এখানে হচ্ছে যে আমি তো নতুন মামলাও করি নাই, ৯-এর ৪-এও যাই নাই, আমি সরাসরি ২-৩-এর বিরুদ্ধে কোথায় যেতে পারবো? রিভিশনে যেতে পারবো, রিভিশনে যেতে পারবো। সো এখানে আপনি একটু মনে রাখার স্বার্থে একটা জিনিস একটু লিখে রাখেন
যে 9 আদেশের ব্র্যাকেটের মধ্যে লেখেন 9 আদেশের 4-এর দরখাস্ত, 9 আদেশের 4-এর দরখাস্ত, 9 আদেশের 4-এর দরখাস্ত মঞ্জুর অথবা নামঞ্জুর, মঞ্জুর অথবা নামঞ্জুর সমান সমান রিভিশন। নয় আদেশের 4-এর যে দরখাস্ত এটা মঞ্জুর হোক অথবা নামঞ্জুর হোক, প্রতিকার কি? রিভিশন। দেখেন আমার যদি নামঞ্জুর হয় তাহলে তো বাদী সংক্ষুব্ধ, বাদীর প্রতিকার কি? রিভিশন। আর বাদীর ব্যাখ্যায় সন্তুষ্ট হয়ে যদি খারিজ আদেশ রদ করে মঞ্জুর করে তাহলে সংক্ষুব্ধকে বিবাদী, বিবাদীর প্রতিকারও কি? রিভিশন। তাহলে 9-এর যে 4-এর দরখাস্ত এটা মঞ্জুর হোক বা নামঞ্জুর হোক, প্রতিকার কি বলেন? রিভিশন। তাহলে আমরা এখানে মনে রাখবো যে বাদীর ত্রুটির কারণে 9 আদেশের 4টা বিধিতে মামলা খারিজ হয় 2, 3, 5, 8। তো এর মধ্যে 2, 3 আমরা জানছি, 2, 3-এর প্রতিকার আছে 4-এ, এটা আমরা জানছি। এবার আমরা চলে আসি, দেখেন 9 আদেশের 5 বিধির অধীন মকদ্দমা খারিজ। 9 আদেশের 5 বিধির অধীন মকদ্দমা খারিজ। কোন দেওয়ানি মকদ্দমায় সমন বিনা জারিতে ফেরত আসলে, কি ফেরত আসছে? সমন। কিভাবে ফেরত আসছে? বিনা জারিতে ফেরত আসলে, এবং বাদী যদি উক্ত ফেরত আসার 30 দিনের মধ্যে পুনরায় সমন জারির জন্য পদক্ষেপ গ্রহণ না করেন, আন্ডারলাইন করেন 30 দিনের মধ্যে। আপনি তো মামলা করছেন, এখন আমি তো জানি যে সমন জারি করতে হবে 30 দিনের মধ্যে। 30 দিনের মধ্যে ধরেন বিবাদীরে খুঁজা পাই নাই, সমন জারি করা সম্ভব হয় নাই। এখন সমন জারি না করলে আপনি বাদী হিসেবে আপনার আবার আবেদন করতে হবে। আপনি যদি বাসায় চুপ করে বসে থাকেন তাহলে আপনার মামলা একসময় কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। তাহলে সমন বিনা জারিতে ফেরত আসার 30 দিনের মধ্যে যদি আপনি আবেদন না করেন তাহলে আপনার মামলা কি হয়ে যাবে? খারিজ করতে পারেন। এবং এই ক্ষেত্রে প্রতিকার একটাই, উক্ত খারিজ আদেশের বিরুদ্ধে প্রতিকার। দেখেন 9 আদেশের 5 বিধির অধীন কোন মকদ্দমা খারিজ আদেশ হলে, মানে কোন মামলা যদি খারিজ করে বাদী উক্ত একই বিধির অধীন উক্ত একই বিষয়ের উপর নতুন মকদ্দমা দায়ের করতে পারে। তাহলে সমন বিনা জারিতে ফেরত আসার 30 দিনের মধ্যে আমাকে আবার পুনরায় জারির আবেদন করতে হবে। যদি আমি না করি তাহলে আমার প্রতিকার হলো কি? মামলা খারিজ যদি হয়ে যায় প্রতিকার হলো কি করা? নতুন মামলা দায়ের করা। আচ্ছা, তামাদি না থাকলে আপনি নতুন মামলা করতে পারবেন না, বুঝতে পারছেন? নতুন মামলা দায়ের করা। তো তাহলে আমরা 2, 3-এ কেন খারিজ হয় জানলাম, 5-এ কেন খারিজ হয় জানলাম। 2, 3-এর প্রতিকার আছে কততে? 4-এ। 5-এর প্রতিকার আছে কোথায়? 5-এ। হ্যালো, এবার আমরা চলে আসি 9 আদেশের 8 বিধির অধীন মকদ্দমা খারিজ। 9 আদেশের 8 বিধি। দেখেন 9 আদেশের 8 বিধিতে বলতেছে যে শুনানির দিন বাদী আসে নাই কিন্তু বিবাদী আসছে। শুনানির দিন বাদী আসে নাই কিন্তু বিবাদী আসছে। এখন বিবাদী আসার পরে বিবাদী যদি বলে যে বাদী আমার বিরুদ্ধে যে মামলা করছে ঘটনা সত্য, আমি মানি নিলাম, তাহলে বাদী না আসলেও বিবাদীর বিরুদ্ধে ডিক্রি দিয়ে দিবে, কারণ বিবাদী তো বাদীর মামলার বিষয়বস্তু কি করে নিছে? স্বীকার করে নিছে। আর বিবাদী যদি বলে যে না আমি এটা স্বীকার করি না, বাদী ভুয়া মামলা করছে এবং মামলা করে বরং উনি আবার আসে নাই, তাহলে মামলা খারিজ করতে পারে। কত বিধিতে? 8 বিধিতে। তাহলে 2-এ খারিজ করছে প্রসেস ফি দেয় নাই, 3-এ খারিজ করছে বাদী বিবাদী কেউই আসে নাই, 5-এ খারিজ করছে সমন বিনা জারিতে ফেরত আসার 30 দিনের মধ্যে পদক্ষেপ নেন নাই, আর 8-এ খারিজ করছে কিসের জন্য? বিবাদী আসছে বাদী আসে নাই। এই যে দেখেন, মকদ্দমা শুনানির জন্য নির্ধারিত দিনে বিবাদী হাজির হলে ও বাদী হাজির না হলে, এবং বিবাদী যদি মকদ্দমার কোনো অংশ স্বীকার না করে, আন্ডারলাইন করেন, কোনো অংশ কি স্বীকার না করে, তবে আদালত 9 আদেশের 8 বিধির অধীন মকদ্দমা খারিজ করতে পারে। তবে বিবাদী যদি মকদ্দমার কোনো অংশ স্বীকার করে, কোন অংশ কি করে? স্বীকার করে, তবে আদালত উক্তরূপ খারিজ আদেশ না দিয়ে বিবাদীর বিরুদ্ধে ডিক্রি প্রদান করতে পারে। তাহলে একটা বিষয় দেখেন যে বাদী আসে নাই কিন্তু বিবাদী হিসাবে স্বীকার করে নিছে, তাহলে আর মামলা খারিজ করবে না, মামলায় কি দিয়ে দিবে? ডিক্রি দিয়ে দিবে, ডিক্রি দিবে। হ্যাঁ, বুঝতে পারছেন? তাহলে 9 আদেশের 8-এ যদি খারিজ হয়, এখন 9 আদেশের 8-এর খারিজের বিরুদ্ধে আমার কি কি প্রতিকার আছে এটা আমরা একটু দেখবো এখন। যে উক্ত খারিজ আদেশের বিরুদ্ধে বাদীর প্রতিকার,
নয় আদেশের 8 বিধির অধীন কোন মকদ্দমা খারিজ হলে বাদীর নিম্নলিখিত প্রতিকার রয়েছে। এক্ষেত্রে বাদী একই বিষয়ের উপর ভিত্তি করে নতুন মামলা দায়ের করা হতে পারিত হবে। 9 আদেশের 8-এ যদি কোনো মামলা খারিজ হয়, 9 আদেশের 4-এ খারিজ হলে, সরি 9 আদেশের 2-3-এ খারিজ হলে নতুন মামলা করা যায়, 5-এ খারিজ হলে নতুন মামলা করা যায়, বাট 9 আদেশের 8-এ যদি খারিজ হয় নতুন মামলা করা যাবে না। এখন এর একটা যুক্তি এরকম দেওয়া যায়, দেখেন 2-এ খারিজ হয়েছিল, প্রসেস ফি দেয় নাই, 3-এ খারিজ হয়েছিল, বাদীও আসে নাই, বিবাদীও আসে না, ওই জায়গায় বিবাদীরও একটু দোষ আছে, কিন্তু এই জায়গায় তো বিবাদী আসছে, বাদী আসে নাই, তাহলে এই জায়গায় তো বিবাদীর দোষ নাই, এই কারণে নতুন মামলা দায়ের করা হতে কি করছে, পারিত করছে। এছাড়া দেখেন উক্ত খারিজ আদেশ রদের জন্য 9 আদেশের 9 বিধির অধীন খারিজ আদেশ রদের দরখাস্ত করতে পারেন। ওই যে 9-এর 4-এ যেরকম করতো সেম দরখাস্ত হবে কততে, 9-এর 9। এবং আদালতকে আন্ডারলাইন করবেন, যথোপযুক্ত কারণ দেখিয়ে সন্তুষ্ট করতে পারলে আদালত খরচ প্রদানের আদেশ সাপেক্ষে উক্ত খারিজ আদেশ রদ করতে পারে। এবং আপনি যদি আদালতকে স্যাটিসফাইড করতে পারেন, ইওর অনার, যেদিন আমি হাজির হওয়ার কথা ছিল ওই দিন অ্যাকচুয়ালি আমি ছিলাম ওই ওরস শরীফে গেছিলাম, অথবা আমি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলাম, এই কারণে আসতে পারি নাই। সাফিসিয়েন্ট কজ যদি দেখাইতে পারেন এবং আদালতের যদি মন গলে, তাহলে আপনার খারিজ আদেশ রদ করলেও করতে পারে। উক্ত আবেদন দায়ের করতে হবে তামাদি আইনের 163 অনুচ্ছেদ অনুসারে 30 দিনের মধ্যে। এটা কিন্তু দেখলে অনেক বড়, বাট বাস্তবে খুব সহজ, নিজের ভাষায় লিখবেন যে 9-এর 9 দরখাস্ত করব খারিজ আদেশ রদের জন্য। এক্ষেত্রে বাদীকে সাফিসিয়েন্ট কজ বা যথোপযুক্ত কারণ দেখিয়ে আদালতকে কি করতে হবে, সন্তুষ্ট করতে হবে, এবং এই ক্ষেত্রে খারিজ রদের আবেদনটা করতে হবে খারিজ আদেশ প্রাপ্তি 30 দিনের মধ্যে। কয়দিন? 30 দিন। এবং এই 30 দিনটা খারিজ ওই 163, 9-এর 4-এও ছিল 163, 9-এর 9-তেও কত, 163। তবে দেখেন উক্ত খারিজ রদের আবেদন যদি না মঞ্জুর হয়, মানে বাদী ওই সকল কাগজপত্র দেখাইলো অসুস্থতার, বা তারপরেও আদালত কনভিন্স হয় নাই, আদালত খারিজ রদ করে নাই, নামঞ্জুর হয়, তাহলে বাদী উক্ত আন্ডারলাইন করবেন উক্ত নামঞ্জুরকৃত আদেশের বিরুদ্ধে বিবিধ আপিল করতে পারবেন। কারণ 9 আদেশের 9-এর দরখাস্ত যদি নামঞ্জুর হয়, এটা একটা আপিলযোগ্য আদেশ। 9 আদেশের 9-এর দরখাস্ত কি হইলে আপিলযোগ্য আদেশ? 9 আদেশের 9-এর দরখাস্ত যদি নামঞ্জুর হয় তাহলে আপিলযোগ্য আদেশ। কারণ দেওয়ানি কার্যবিধির 43 আদেশের আন্ডারলাইন করবেন, 43 আদেশের 1 বিধি অনুযায়ী 9 আদেশের 9 বিধির অধীন খারিজ আদেশ রদের আবেদন নামঞ্জুর হলো একটি আপিলযোগ্য আদেশ। এখানে উল্লেখ্য যে উক্ত খারিজ রদের দরখাস্ত যদি মঞ্জুর হয়, কি হয়, মঞ্জুর হয়, তাহলে উক্ত আদেশ হলো আপিল অযোগ্য আদেশ। মঞ্জুর যদি হয় মানে বাদী খারিজ রদ চাইছে, খারিজ রদ করে দিছে, তাহলে বাদী তো প্রতিকার পেয়ে গেছে, মঞ্জুর হয়েছে, তাহলে সংক্ষুব্ধ কে? বিবাদী। তাহলে বিবাদীর প্রতিকার হলো রিভিশন। কি বলেন? রিভিশন। তাই উক্ত আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ বিবাদী উচ্চ আদালতে রিভিশন করতে পারেন। তাহলে আমার মনে রাখতে হবে 9-এর 4 মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক রিভিশন, কিন্তু 9-এর 9 যদি না মঞ্জুর হয় তাহলে বিবিধ আপিল। এখন যদি বলেন স্যার বিবিধ আপিল কেন? আদেশের বিরুদ্ধে আপিল করলে বলে বিবিধ আপিল, আর ডিক্রির বিরুদ্ধে আপিল করলে শুধুই আপিল বলা, বুঝছেন? তাহলে আমার মনে রাখতে হবে 9-এর 9 দরখাস্ত না মঞ্জুর হইলে বিবিধ আপিল, 9-এর 9 দরখাস্ত মঞ্জুর হইলে কি, রিভিশন। এছাড়া দেখেন নয় আদেশের 9 ক বিধির অধীন বাদী সরাসরি খারিজ রদের আবেদন করতে পারেন, ডিরেক্টলি সেটিং অ্যাসাইড। সেট অ্যাসাইড মানে হলো রদ করা। সরাসরি খারিজ রদ 9 ক, আমাদের দেওয়ানি কার্যবিধির যত জায়গায় ক আছে সব জায়গা হলো সরাসরি। তাহলে 9 আদেশের 9 ক বিধির অধীন সরাসরি খারিজ রদের আবেদন করতে পারে, তবে এক্ষেত্রে আদালত অনধিক দেন 1000 টাকা ক্ষতিপূরণ বা খরচ প্রদানের আদেশ দিতে পারে। কয় টাকা? 1000 টাকা। এই বিধির অধীন প্রতিটি দরখাস্ত 30 দিনের মধ্যে হলফনামা সহকারে করতে হবে। কয় দিনের মধ্যে? 30 দিনের মধ্যে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে 9 আদেশের 9 ক বিধির অধীন কোন দরখাস্ত মঞ্জুর বা না মঞ্জুর হলো একটা আপিলযোগ্য আদেশ। এখানে যত জায়গা ক আছে, এই ক আর দরখাস্ত মঞ্জুর হোক অথবা কি না মঞ্জুর হোক, এটা একটা কি আদেশ? আপিল অযোগ্য আদেশ। এজন্য আমার করতে হবে কি বলেন, রিভিশন। এখন আপনার মনে হইতে পারে যে
তাহলে আমার এত কারণ কজ দেখায় কার কাজ কাজ কি? আমি সরাসরি 1000 টাকা দিয়ে দিলাম আর মামলা কি হলো, চললো। কিন্তু না, আপনার এই কথা, এই সুবিধা প্রযোজ্য না। কেন দেখেন, এই যে শেষের লাইনটা দেখেন, নয়াদেশের 9 ক বিধির অধীন কোন দরখাস্ত আদালত একবারের বেশি মঞ্জুর করবে না। মানে আপনি একটা মামলা, পূর্ণাঙ্গ মামলা যদি খারিজ হয়, আপনি 9 কর সুবিধা পাবেন কয়বার? একবার। তাহলে আপনি একবারই এই সুবিধা নিতে পারবেন, বারবার নেওয়া যাবে না। নিচে আর একটা স্টার দিয়ে লেখেন, এছাড়া 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 নয় আদেশের নয়াদেশের 8 বিধির অধীনে প্রদত্ত খারিজ আদেশের বিরুদ্ধে সরাসরি রিভিশন দায়ের করা যায়। হুম, সন্দেহ আছে? খারিজটা তো করছে 8-এ না? 2-3-এর বিরুদ্ধে যেরকম সরাসরি রিভিশন করা যাইতো, নয়াদেশের 8-এ যে খারিজ করছে, আমি রদের আবেদন করি নাই, 9 কতেও যাই নাই, সরাসরি কি করা যায়? রিভিশন করা যায়। তাহলে এখানে এইভাবে চিন্তা করেন, নয়াদেশের 8-এ যদি খারিজ করে, নতুন মামলা করা যায় না। রদের আবেদন করা যায় 9-তে, 9-এর আবেদন না মঞ্জুর হইলে বিবিধ আপিল, মঞ্জুর হইলে রিভিশন, বা সরাসরি রদের আবেদন করা যায় 9 ক, খরচ লাগবে কত? 1000, 9 ক মঞ্জুর বা না মঞ্জুর কি? রিভিশন। এছাড়া আমি উপরে 9 বা 9 ক কিছুতেই যাই নাই, সরাসরি 9 আদেশের 8-এর বিরুদ্ধে কি করতে পারবো? রিভিশন করতে পারবো। বুঝেছেন? আরে এই লোককে বললাম যে সরাসরি আসতে, আবার ফোন দেয়। তো তাহলে দেখেন, তাহলে আমার মনে রাখতে হবে যে 9 আদেশের 9 কর বিরুদ্ধে সরাসরি কি করা যায়, মানে 9 আদেশে 8-এর বিরুদ্ধে সরাসরি রিভিশন করা যায়। তাহলে আমরা কি শিখলাম দেখেন, 2-3-এ যদি 2 এবং 3 বিধিতে যদি খারিজ হয়, তাহলে বসেন ভাই, অপেক্ষা করতে হবে। 2 এবং 3 বিধিতে যদি খারিজ হয়, তাহলে প্রতিকার আছে কততে? 4-এ। 5 বিধিতে যদি খারিজ হয়, প্রতিকার আছে কততে? 5-এ। 8 বিধিতে যদি খারিজ হয়, প্রতিকার আছে কত? 9 আর 9 ক। 8 বিধিতে যদি খারিজ হয়, 9 আর 9 ক। বুঝছেন? এই যে আপনারা অনেকে একবার প্রশ্ন আসছে যে বাদীর গড় হাজিরার ফলাফল আলোচনা করো। গড় হাজিরা কথাটা অনেকে বুঝে না। গড় হাজিরা মানে হলো অনুপস্থিত, বুঝতে পারছেন? মানে নন অ্যাপিয়ারেন্স। তো তাহলে আমরা কিন্তু 9 আদেশের একটা অংশ আমাদের পড়া শেষ, যে কোন মামলায় যদি বাদীর ত্রুটি থাকে বা বাদী যদি অনুপস্থিত থাকে, তাহলে মামলা হবে খারিজ। আর মামলা খারিজ হতে পারে 2, 3, 5, 8। 2, 3-এর প্রতিকার আছে 4, 5-এর প্রতিকার আছে 5, 8-এর প্রতিকার আছে 9 আর 9 ক। 8-এর প্রতিকার 9 আর 9 ক। এবার এখানে একটু দেখেন, থার্ড ব্র্যাকেটের মধ্যে, এটা আমাদের প্রশ্নের অংশ না, বাট আমাদের জানতে হবে। দেখেন, 9 আদেশের 10 বিধি মতে একাধিক বাদীর মধ্যে এক বা একাধিক বাদী অনুপস্থিত থাকলে, মানে ধরেন একটা মামলার বাদী 5 জন, এখন 3 জন আসছে, 2 জন আসে নাই, তাইলে কি হবে? দেওয়ানি কার্যবিধি 9 আদেশের 10 বিধি মতে একাধিক বাদী থাকলে, যদি এক বা একাধিক বাদী হাজির থাকে এবং অন্যরা অনুপস্থিত থাকে, তাহলে বাদীদের মধ্যে যে বা যারা উপস্থিত হয়েছে তাদের অনুরোধ ক্রমে আদালত সকল বাদী হাজির থাকলে যেভাবে বিচার করত সেভাবে বিচার অনুষ্ঠানের অনুমতি দিতে পারেন বা উপযুক্ত অন্য কোনো আদেশ দিতে পারেন। মানে যদি দেখা গেল যে 5 জন বাদী, 3 জন আসছে, 2 জন আসে নাই, তাহলে আদালত ইচ্ছা করলে বিচার চালাই যেতে পারেন বা উপযুক্ত যে কোনো আদেশ দিতে পারেন। এটা মূল প্রশ্নের অংশ না, বাট আপনাদের পরীক্ষায় দিয়ে দিল। আপনি তো শিখে গেছেন একজনের, তা দেখা গেল দিয়ে দিছে যে 5 জন বাদীর মধ্যে 3 জন আসছে, 2 জন আসে নাই, তখন তো অনেকে মনের মধ্যে দিয়ে দিল, তখন যাতে পারেন আর কি। বুঝতে পারছেন? এবার আমরা চলে আসি একতরফা ডিক্রি বা বিবাদীর অনুপস্থিতির ফলাফল। চলে আসেন, বিবাদীর অনুপস্থিতির ফলাফল বা একতরফা ডিক্রি, এক্সপার্টি ডিক্রি। তার আগে শুনে রাখেন,
যেটা নিয়ে আপনাদের কনফিউশন হবে একতরফা নিষ্পত্তি আর একতরফা ডিক্রি, দুইটা এক জিনিস না। একতরফা নিষ্পত্তি হলো যখন একটা মামলা আরজি দাখিল করছে, বিবাদী সমন পাইছে, সমন পাওয়ার পরে ৮ আদেশে বলছে, ৮ আদেশের এক বিধিতে বলছে লিখিত জবাব দিতে হবে সর্বোচ্চ ৬০ কার্য দিবসের মধ্যে। কত কার্য দিবস? ৬০ কার্য দিবস। ধরেন বিবাদী ৬০ কার্য দিবসের মধ্যে লিখিত জবাব দিতে ব্যর্থ হয়েছে, তাহলে মামলা একতরফা নিষ্পত্তি করতে পারে ৮ আদেশের এক বিধি। আর একতরফা নিষ্পত্তি হলো একটা আপিলযোগ্য আদেশ, এর বিরুদ্ধে করা হলো রিভিশন। তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হয় বিবাদী, মামলা হবে কি একতরফা নিষ্পত্তি। ৮ আদেশের কত বিধি? এক বিধি। এটা একটা কি আদেশ? আপিল অযোগ্য আদেশ, এর বিরুদ্ধে বিবাদীর প্রতিকার কি? রিভিশন। বুঝেছেন? এবার আসেন একতরফা ডিক্রি। আমাদের পুরা দেওয়ানি কার্যবিধিতে একতরফা ডিক্রি এক জায়গায় আছে, একতরফা নিষ্পত্তি আরো অনেক জায়গা আছে, কিন্তু একতরফা ডিক্রি আছে কোথায়? এক জায়গায়, ৯ আদেশের ৬ বিধি। ৯ আদেশের ৬ বিধিতে বলছে যে শুনানির দিন বাদী আসছে, কিন্তু বিবাদী সমন পাইছে, সমন পাওয়ার পরেও আসে নাই, তাহলে আদালত বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিক্রি দিতে পারে। ৯/৬ মনে রাখবেন, ওই যে বলেন না ৯/৬ করে আসে নাই, ৯/৬ করে। তাহলে শুনানির দিন বাদী আসছে, বিবাদী আসে নাই, এখন আদালত দেখবে যে বিবাদী কি সমন পাইছে কিনা, নাকি বাদীর কোনো প্রতারণা আছে। যদি দেখে যে বাদী ঠিকঠাক ভাবে সমন জারি করে নাই, তাহলে সমন জারির জন্য কি দিবে? নির্দেশ দিবে। আর যদি দেখে যে না, বাদী ঠিকঠাক ভাবে সমন দিছে, বিবাদী ইচ্ছা করেই আসে নাই, তাহলে ওই মামলায় একতরফা ডিক্রি দিতে পারে। ৯ আদেশের কত বিধি? ৬ বিধি। ৯ আদেশের কত? ৬। ৯/৬ যেন ভুল না হয়। আমাদের সমগ্র দেওয়ানি কার্যবিধিতে একতরফা ডিক্রি আছে কোথায়? ৯ আদেশের ৬। কিন্তু একতরফা নিষ্পত্তি ৮ আদেশের ১-এ আছে, ১৭ আদেশে আছে, আরো অনেক জায়গায় আছে, কিন্তু একতরফা ডিক্রি আছে কয় জায়গায়? এক জায়গায়। একটু দেখি, দেখেন। মোকদ্দমা শুনানির জন্য নির্ধারিত দিনে যদি বাদী হাজির হয় এবং বিবাদী হাজির না হয়, এবং বাদী কর্তৃক বিবাদীর প্রতি যদি, আন্ডারলাইন করবেন, যথাযথভাবে সমন জারি হয়, তবে উক্ত ক্ষেত্রে আদালত বাদীর পক্ষে, কার পক্ষে? বাদীর পক্ষে অর্থাৎ বিবাদীর বিপক্ষে যে ডিক্রি প্রদান করে তাকে একতরফা ডিক্রি বলে। দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করবেন, ৯ আদেশের ৬ বিধিতে উল্লেখিত কারণে দেওয়ানি আদালত একতরফা ডিক্রি দিতে পারে। কয় আদেশের কত বিধি? ৯ আদেশের ৬ বিধি। ৯ আদেশের ৬ বিধি অনুসারে যে ক্ষেত্রে মোকদ্দমা শুনানির জন্য নির্ধারিত দিনে যদি বাদী হাজির হয় এবং বিবাদী হাজির না হলে, সেই ক্ষেত্রে যদি এটা প্রমাণ করা যায় বিবাদী বরাবর সমন যথারীতি জারি করা হয়েছিল, তাহলে আদালত একতরফা ডিক্রির মাধ্যমে মোকদ্দমা নিষ্পত্তি করতে পারে। তাহলে এখন আমরা যদি দেখি যে একতরফা ডিক্রির শর্ত সমূহ কি কি। শুনানির জন্য নির্ধারিত দিনে বাদীর কি হতে হবে? হাজির হইতে হবে। বিবাদী বরাবর সমন যথাযথভাবে কি হয়েছে? জারি হয়েছে। বিবাদী শুনানির দিনে কি ছিল? অনুপস্থিত থাকবে। উপরে উল্লেখিত শর্তসমূহ পূরণ হলে শুধুমাত্র সেই ক্ষেত্রে আদালত একতরফা ডিক্রি প্রদান করতে পারে। তাহলে একতরফা ডিক্রি কাকে বলে? কি বলবেন? শুনানির দিনে বাদী আসছিল এবং বিবাদী বরাবর সমন ঠিকঠাক ভাবে জারি হয়েছিল, তারপরেও বিবাদী আসে নাই, তাহলে একতরফা ডিক্রি দিতে পারে। এখন এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে আপনাদের বোঝার সুবিধার্থে একতরফা নিষ্পত্তি মানে এক্সপার্টি ডিসপোজাল এবং একতরফা ডিক্রি, এক্সপার্টি ডিক্রির মধ্যে একটা পার্থক্য বলে দিছি, যাতে আপনার পড়ার সময় নিজের মধ্যে কনফিউশন তৈরি না হয়। দেখেন, একটি দেওয়ানি মোকদ্দমা নানা কারণে একতরফা নিষ্পত্তি হতে পারে, যেমন ৮ আদেশের এক বিধি অনুসারে বিবাদী যদি সর্বোচ্চ ৬০ কার্য দিবসের মধ্যে আদালতে লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হয়, তাহলে আদালত উক্ত মোকদ্দমা একতরফা নিষ্পত্তির আদেশ দিতে পারে। একতরফা নিষ্পত্তির সিদ্ধান্ত হলো একটি আপিল অযোগ্য আদেশ, তাই এর বিরুদ্ধে সংক্ষুব্ধ বিবাদী উচ্চ আদালতে রিভিশন করতে পারেন। অপরদিকে একতরফা ডিক্রি সম্পর্কে উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। একতরফা ডিক্রি বলছে না বিস্তারিত? একতরফা ডিক্রি কখন দেয় আরিফ সাহেব? নেন, একতরফা পেছাবেন না, এক কথায় শেষ করে দিবেন। একতরফা ডিগ্রি কখন দেয়? স্যার একতরফা ডিগ্রি দেয়, দেখা গেল ওই শুনানির দিন বাদী বাদী আইছে, হ্যাঁ বিবাদী আসি নাই, হ্যাঁ, তখন সাথে সাথে একতরফা ডিগ্রি দিয়ে দেবে নাকি আদালত কিছু দেখবে? আদালত যদি দেখে যে না এখানে বাদীর কোনো ত্রুটি নাই, হ্যাঁ, হ্যাঁ, মানে বাদী ঠিকঠাক ভাবে সমন দেশে দিয়েছিল, বিবাদী ইচ্ছে করেই আসে নাই, তাহলে একতরফা ডিগ্রি দিতে পারে। পারে। আর যদি দেখে যে না ঠিকঠাক ভাবে কি করে নাই,
একটা মানে প্রসেস ফি হ্যান ত্যান 7-5 ঠিকঠাকভাবে আপনার সমন দেয় নাই, তাহলে আগে সমন দেওয়ার নির্দেশ দিবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা চলে আসি আমাদের এক ভাই প্রশ্ন করছেন, স্যার পরীক্ষা কবে হইতে পারে? আমাদের পরীক্ষা তো পরশুদিন। কারণ আপনি কি পরীক্ষা জিজ্ঞেস করছেন তো জানি না। আপনারা পড়াচ্ছি এক টপিক, তার ভিতরে কি প্রশ্ন করেন? পরীক্ষা যেদিন আর হোক, আমাদের পড়ালেখায় কি কোনো ঘাটতি আছে? তাহলে পরীক্ষা নিয়ে পড়ে আছেন কি? আগে নিজেরা প্রিপেয়ার করেন। আপনি যদি নিজে প্রস্তুত না হন, পরীক্ষা যদি 6 মাস পরে হয় লাভ আছে? আর নিজে প্রস্তুত হলে 1.5 মাস পরে হইলেও লাভ আছে। তো আমরা তো সেইভাবে আগাচ্ছি। আপনি পড়াশোনা করেন। আপনি তো একদিনও হোমওয়ার্ক করেও দেখান নাই, যিনি এই কথা লিখছেন। দেখেন আগে যা যা বলি সেইগুলো অনুসরণ করেন। দেখেন একদিন হয়তো দেখাইছেন বোধহয়। যাই হোক, দেখেন সংক্ষুব্ধ বিবাদী প্রশ্ন হলো যে একতরফা ডিগ্রি বাতিলের আবেদন করতে পারে। তাহলে একতরফা ডিগ্রি বাতিলের আবেদন কে করবে? বিবাদী। একতরফা ডিগ্রি যার বিরুদ্ধে হয়েছে সেই তো করবে। দেখেন সংক্ষুব্ধ বিবাদী একতরফা ডিগ্রি বাতিলের আবেদন করতে পারে। দেওয়ানি কার্যবিধির 9 আদেশের 13 বিধি অনুসারে কোন মকদ্দমায় যে বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিগ্রি প্রদান করা হয়েছে সে উক্ত একতরফা ডিগ্রি বাতিলের জন্য যে আদালত এমন একতরফা ডিগ্রি প্রদান করেছে সেই আদালতে আবেদন করতে পারে। তাহলে একতরফা ডিগ্রি বাতিলের আবেদন কিন্তু আপিল আদালতে করে না, উচ্চ আদালতে করে না। কোন আদালতে করে? বিচারিক আদালতে। কোন মকদ্দমায় আন্ডারলাইন করবেন, সকল বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিগ্রি প্রদত্ত হতে পারে বা কতিপয় বিবাদীর মধ্যে যে কোনো এক বা একাধিক বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিগ্রি প্রদত্ত হতে পারে। একটু বোঝাই। ধরেন একটা মামলায় 10 জন বিবাদী, 10 জন বিবাদী আসে নাই, তাহলে সবার বিরুদ্ধে একতরফা ডিগ্রি প্রদত্ত হতে পারে। আর যদি এরকম হয় যে 5 জন আসছে 5 জন আসে নাই, তাহলে 5 জন তো মামলা চলবে, আর 5 জনের বিরুদ্ধে কি একতরফা ডিগ্রি প্রদত্ত হতে পারে। বুঝেন কিনা? আচ্ছা, এখন দেখেন যে ক্ষেত্রে একতরফা ডিক্রিটি এমন প্রকৃতির যে ডিক্রিটি শুধুমাত্র আন্ডারলাইন করবেন, শুধুমাত্র যে বিবাদীর বিরুদ্ধে প্রদত্ত হয়েছিল শুধুমাত্র তার বিরুদ্ধে বাতিল করা যায় না। উক্ত ক্ষেত্রে আদালত সকল বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিগ্রি বাতিল করতে পারে। বুঝেন নাই? একটু শুনেন। ধরেন 10 জন বিবাদী ছিল। 10 জন বিবাদীর আমি যদি এইভাবে চিন্তা করি যে বাটোয়ারা মামলা, ধরেন একজনরা 10 ভাই বোন, এক বোন বাটোয়ারা মামলা করছে, তাহলে বিবাদী হবে কয়জন? 9 জন না? 9 জন। এখন ওই 9 জন ধরেন হাজির হয় নাই। হাজির না হইলে মামলা কি হবে? একতরফা ডিক্রি। এখন একতরফা ডিক্রি হওয়ার পরে ওই 9 জনের মধ্যে ধরেন 4 জন এসে একতরফা ডিক্রি রদের আবেদন করছে, আর বাকি 4 জন কি আসে না। এখন মামলার নেচার এরকম যে যদি ওই শুধু ওই 4 জনের বিরুদ্ধে একতরফা ডিক্রি বাতিল করা যায় না, যদি বাতিল করতে হয় তাহলে সকলের বিরুদ্ধেই কি বাতিল করতে হবে। কিন্তু আবেদন করছে কয়জন? 4 জন, বাকি কয়জন তো করে নাই। তখন আদালত যদি মনে করে যে না, এই শুধু এই 4 জনের বিরুদ্ধে একতরফা ডিক্রি বাতিল করা যায় না, করলে সবার বিরুদ্ধেই করতে হবে, যদিও অন্যরা আবেদন করে নাই, তথাপি আদালত সকলের বিরুদ্ধেই একতরফা ডিক্রি বাতিল করতে পারে, যদিও সবাই কি করে নাই, আবেদন করে নাই। বুঝতে পারছেন? এটা কার ক্ষমতা? আর যদি এরকম মামলার নেচার এরকম হয় যে 4 জনের ক্ষেত্রে একতরফা ডিক্রি বাতিলের সুযোগ আছে, তাহলে 4 জনের ক্ষেত্রে করবে। কিন্তু ডিক্রিটা যদি এরকম হয়, মানে মামলাটা যদি এরকম হয় যে না, বাতিল করলে সবার বিরুদ্ধেই করা লাগবে। উদাহরণ আমি দিলাম যে বাটোয়ারার মামলা। বাটোয়ারার মামলা যদি একতরফা ডিক্রি বাতিল করতে চান, 4 জনে আবেদন করতে, কিন্তু করলে সবার বিরুদ্ধেই করতে হবে, কারণ বাটোয়ারার মামলা তো সবার বিরুদ্ধেই ভাগ বাটোয়ারা হবে। তো এই কথাটাই বলছে। আবার পড়ি, দেখেন যে ক্ষেত্রে একতরফা ডিক্রিটি এমন প্রকৃতির যে ডিক্রিটি শুধুমাত্র যে বিবাদীর বিরুদ্ধে প্রদত্ত হয়েছিল শুধুমাত্র তার বিরুদ্ধে বাতিল করা যায় না, উক্ত ক্ষেত্রে আদালত সকল বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিক্রি বাতিল করতে পারে। এবার কি বুঝছেন? আচ্ছা, এবার আমরা চলে আসি যে কারণে আদালত একতরফা ডিক্রি বাতিল করতে পারে। আপনি যাইয়া যদি বলেন যে একতরফা ডিক্রি বাতিল করেন, আপনার কথা শুনেই কি বাতিল করবে? অবশ্যই আপনার কি দেখাইতে হবে? আপনার কারণ দেখাইতে হবে যে কেন আপনি ওই দিন আসতে পারেন নাই। যদি যথোপযুক্ত কারণ না দেখেন, জীবনও বাতিল করবে না। দেখেন কোন মকদ্দমায় বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিক্রি প্রদান করা হলে তার রদ করার জন্য বিবাদী 9 আদেশের 13 বিধির অধীন ডিক্রি প্রদানকারী আদালতে আবেদন করতে পারে। উক্ত বিধির অধীন আদালত একতরফা ডিক্রি বাতিল করতে পারে যদি সন্তুষ্ট হন যে, আন্ডারলাইন করবেন,
বিবাদী বরাবর যথাযথভাবে সমন জারি করা হয় নাই। বিবাদী এসে বলছে যে রনার একতরফা ডিক্রি তো দিয়েছেন, কিন্তু আমার বিরুদ্ধে তো সমন ঠিকঠাক ভাবে জারি হয় নাই, তাহলে একতরফা ডিক্রি কি করবে? রদ করবে, রদ বা বাতিল। ঠিক আছে, শুনানির জন্য নির্ধারিত দিনে বিবাদীর অনুপস্থিত থাকা যথেষ্ট কারণ ছিল। বিবাদী এসে বলছে যে রনার আমি হাজির হবো কিভাবে, আমি তো জেলে ছিলাম, আমি আসবো কিভাবে, বা আমি তো অসুস্থ ছিলাম, আমি বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা দিতে গেছিলাম, হবে না কেন? যৌক্তিক কারণ। আচ্ছা দেখেন, কিন্তু যদি বলেন যে আমি ঘুমাইছিলাম বা অমুকের বিয়ে খাইতে গেছিলাম, পীযুষ নাই, খাওয়া খাইয়ের কথা বন্ধ, পীযুষ পেটটা ডলতে ডলতে প্রতিদিন আসতো এক জায়গা থেকে খাইয়া। আচ্ছা যাই হোক, আসুক। দেখেন, এটা হলো রূপ করতে বললাম, মানে উনি দাওয়াত টাওয়াত খাইতে ভালোবাসতো, পীযুষ পাওয়া যাচ্ছে না। দেখেন, আলফু বনাম বাংলাদেশ সরকার 45 DLR এডি 112 মামলায় বলা হয়েছে যে কোন একতরফা ডিক্রি বাতিল করা হবে না যে ক্ষেত্রে বিবাদী নিম্নলিখিত দুইটি কারণের যে কোনো একটি কারণ প্রমাণে ব্যর্থ হয়। এই মামলায় বলছে যে একতরফা ডিক্রি বাতিল করতে হলে দুইটা কারণ অবশ্যই দেখাইতে হবে, দুইটা কারণে যে কোনো একটা অথবা দুইটার দুইটাই। কি কি দেখেন? বিবাদী বরাবর সমন যথাযথভাবে জারি করা হয়নি। বিবাদী যদি উপস্থিত হয়ে দেখায় যে আমার বিরুদ্ধে সমন ঠিকঠাক ভাবে জারি করা হয় নাই, তাহলে একতরফা ডিক্রি কি করতে পারে? বাতিল করতে পারে। আর একটা হলো শুনানির জন্য নির্ধারিত দিনে বিবাদীর অনুপস্থিত থাকার কি ছিল? যথেষ্ট কারণ ছিল। আপনি বলতে পারেন যে সমন জারি হয়েছিল বাট আমি অসুস্থ ছিলাম, এতই অসুস্থ ছিলাম এই যে আমি আইসিইউতে ছিলাম, কাগজপত্র দেখেন, এই কারণে আমি উপস্থিত থাকতে পারি নাই। আচ্ছা, এখন দেখেন, আমরা দেখবো যে একতরফা ডিক্রির বিরুদ্ধে প্রতিকার কি। ভাই, একতরফা ডিক্রি কার বিরুদ্ধে দেয়? বিবাদীর বিরুদ্ধে। তাহলে সংক্ষুব্ধ কে? বিবাদী। তাহলে একতরফা ডিক্রির বিরুদ্ধে প্রতিকার আছে কার? বিবাদী। একটি শুনে দেখেন এক কথায়, একতরফা ডিক্রির বিরুদ্ধে বিবাদীর প্রতিকার হলো চারটা। কয়টা? চারটা। আমরা বিস্তারিত বলবো, তার আগে সংক্ষেপে মনে রাখেন। আপিল করতে পারে 96 ধারায়, রদের আবেদন করতে পারে 9 আদেশের 13, সরাসরি রদের আবেদন করতে পারে 13 ক, রিভিউ করতে পারে 47 আদেশের 1 বিধিতে। তাহলে একতরফা ডিক্রির বিরুদ্ধে বিবাদীর প্রতিকার কয়টা? একটা। 96 ধারা আপিল করতে পারে, একতরফা ডিক্রি রদের আবেদন করতে পারে 9 আদেশের 13, সরাসরি রদের আবেদন করতে পারে 13 ক, রিভিউ করতে পারে 47 আদেশের 1 বিধিতে। আমাদের নামাজের বিরতি, নামাজ শেষে আরো অনেক পড়ালেখা বাকি আছে, বিস্তারিত পড়বো ইনশাআল্লাহ। আমরা বিরতির আগে একতরফা ডিক্রি কি বিস্তারিত আলোচনা করছি, একতরফা ডিক্রি বাতিলের আবেদন কে কে পারে, কখন পারে আলোচনা করছি। এখন আমরা বলবো একতরফা ডিক্রির বিরুদ্ধে প্রতিকার। দেখেন, একতরফা ডিক্রির বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত পক্ষের প্রতিকার 9 আদেশের 6 বিধি হবে, বিধি হয়ে গেছে। 6 বিধির অধীন প্রদত্ত একতরফা ডিক্রির বিরুদ্ধে বিবাদীর নিম্নলিখিত প্রতিকার আছে। প্রথম প্রতিকার দেখেন, বিবাদী উচ্চ আদালতে দেওয়ানি কার্যবিধির 96(2) ধারার অধীন একতরফা ডিক্রি রদের জন্য আপিল করতে পারে। যেহেতু একতরফা ডিক্রি একটা ডিক্রি, তাহলে এই একতরফা ডিক্রি রদের জন্য 96 ধারায় কি করা যাবে? আপিল করা যাবে। যদি 96(2) মনে থাকে তো থাকলো, মনে না থাকলে কি হবে না? মনে না থাকলে সমস্যা নাই, শুধু লিখবেন কত ধারা? 96(2), 96 লিখলেই হবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখেন, যদি কেউ আপিল না করে তাহলে আর কি প্রতিকার আছে? দেওয়ানি কার্যবিধির 9 আদেশের 6 বিধির অধীনে বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিক্রি প্রচারিত হলে উক্ত ডিক্রি রদের জন্য বিবাদী ডিক্রি প্রদানকারী আদালতে 9 আদেশের 13 বিধি মতে আবেদন করতে পারেন। রদের আবেদন করবে 9 আদেশের কততে? 13তে। ডিক্রির তারিখ সম্পর্কে জ্ঞাত হওয়ার বলতেন 30 দিনের মধ্যে এই আবেদন করতে হয়। আপনি এই যে একতরফা ডিক্রি রদের আবেদন করবেন কত দিনের মধ্যে? 30 দিনের মধ্যে। তামাদি আইনের 164 অনুচ্ছেদ। কত অনুচ্ছেদ? তাহলে মামলা খারিজ যে রদ, এটা আছে তামাদি আইনের 163, 9(4) যান আর 9(9) যান। আর একতরফা ডিক্রিতে গেলে 164 অনুচ্ছেদ। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে বিবাদী কর্তৃক দায়েরকৃত 9 আদেশের 13 বিধির অধীন আবেদন নামঞ্জুর হলে বিবাদী উক্ত নামঞ্জুরকৃত আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে বিবিধ আপিল করতে পারেন। অর্থাৎ আপনি 9 আদেশের 13তে বিবিধ আপিল করছিলেন, বিবিধ আপিল করার পরে ওই আপিলটা না, সরি, 9 আদেশের 13তে রদের আবেদন করছিলেন, রদের আবেদন নামঞ্জুর হয়েছে। অর্থাৎ আপনি ব্যাখ্যা করছিলেন যে আমি অসুস্থ ছিলাম, এই কারণে আসতে পারি নাই, বা আমার এই কারণে যৌক্তিক কারণে আসতে পারি নাই, কিন্তু আপনার ব্যাখ্যা উনি সন্তুষ্ট হন নাই, আপনার আবেদনটা কি করছে?
নামঞ্জুর করছে, নামঞ্জুর করলে আপনি এই নামঞ্জুরকৃত নয় আদেশের 13 যে আবেদনটা নামঞ্জুর করলো এটার বিরুদ্ধে আপিল করতে পারবেন। তাহলে 9-9 নামঞ্জুর করলে আপিল, 9-13 নামঞ্জুর করলে কি আপিল। তবে বিবাদী কর্তৃক 9 আদেশের 13 বিধির অধীন দরখাস্ত যদি নামঞ্জুর হয়, যদি মঞ্জুর হয়, সরি আন্ডারলাইন করেন, যদি কি হয় মঞ্জুর হয়, মানে বিবাদী যে দরখাস্তটা দিছে ওনার দরখাস্ত মঞ্জুর হয়, মানে উনি যা চাইছে ওনারে তাই দিছে, তার মানে একতরফা ডিক্রি রদ করেছে, তাহলে সংক্ষুব্ধ তো বাদী। তবে বাদী উক্ত আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন করতে পারেন, কারণ এটি একটি আপিল অযোগ্য আদেশ। তাহলে 9-9 মতো 9-9 নামঞ্জুর হলে আপিল, মঞ্জুর হইলে রিভিশন, 9-13 নামঞ্জুর হইলে আপিল, মঞ্জুর হইলে রিভিশন। অর্থাৎ দেওয়ানি কার্যবিধি 1908-এর 43 আদেশের 1 বিধির অধীন 9 আদেশের 13 বিধির অধীন দায়েরকৃত একতরফা ডিক্রি রদের আবেদন নামঞ্জুর হলে এটি একটি আপিলযোগ্য আদেশ, কিন্তু মঞ্জুর হলে আপিল অযোগ্য আদেশ। উল্লেখ্য যে 2025 সালের সংশোধনী অনুসারে 9 আদেশের 13 বিধিতে আদালত একবারের বেশি একতরফা ডিক্রি রদ করবে না, এটা আন্ডারলাইন করেন। উল্লেখ্য যে 2025 সালের সংশোধনী অনুসারে 9 আদেশের 13 বিধিতে আদালত একবারের বেশি একতরফা ডিক্রি রদ করবে না। অর্থাৎ বর্তমানে আপনি যদি 9 আদেশের 13 ক 9 ক এগুলো আগেই একবার ছিল, কিন্তু 9 আদেশের 13 যেটা এটা এখন একবার করে দিচ্ছে। অর্থাৎ আপনি একতরফা ডিক্রি রদের আবেদনের সুবিধা সর্বসাকুল্যে 13-তে পাবেন একবার, আর 13-তে না যে যদি 13-র কতে পান যান ওই জায়গাও পাবেন কত, একবার। তাহলে একতরফা ডিক্রি আপনি রদ করতে পারবেন সর্বোচ্চ কয়বার, 2 বার, 13-তে একবার আর 13-র কতে একবার। সো যেখানেই 13-র ক আছে সেই জায়গায় কি আছে, টাকা পয়সার ব্যাপার আছে। আসেন আমরা 9 আদেশের, এই যে দেখেন 9 আদেশের 13 ক বিধির অধীন বিবাদী একতরফা ডিক্রি সরাসরি রদের জন্য আবেদন করতে পারেন, তবে এক্ষেত্রে আদালত গোল্ডেন অনধিক 3000 টাকা ক্ষতিপূরণ বা খরচ প্রদানের আদেশ দিতে পারেন। তাহলে 9 ক মামলা খারিজ সরাসরি রদের ক্ষেত্রে টাকা ছিল কত, 1000, আর একতরফা ডিক্রি সরাসরি রদের ক্ষেত্রে টাকা কত, 3000। এটা কিন্তু জরিমানা না, জরিমানা আর ক্ষতিপূরণের মধ্যে পার্থক্য আছে। জরিমানা দিলে পায় রাষ্ট্র, আর ক্ষতিপূরণ বা খরচ দিলে পায় অপরপক্ষ। এই বিধির অধীন প্রতিটি দরখাস্ত 30 দিনের মধ্যে হলফনামা সহকারে দায়ের করতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে 9 আদেশের 13 ক বিধির অধীন কোন দরখাস্ত মঞ্জুর, আন্ডারলাইন করেন, মঞ্জুর বা নামঞ্জুর কিন্তু আদেশ হলো একটা আপিলযোগ্য, আপিল অযোগ্য আদেশ। তাহলে 13 কর যে দরখাস্ত এটা মঞ্জুর হোক বা নামঞ্জুর হোক এটা একটা কি আপিল অযোগ্য আদেশ। তাই এই ক্ষেত্রে সংক্ষুব্ধ পক্ষ রিভিশন করতে পারেন। আদালত সর্বোচ্চ একবার সরাসরি একতরফা ডিক্রি রদ করতে পারে। তাহলে আপনি 9 আর 9 ক যেভাবে মনে রাখবেন 13 আর 13 ক সেইভাবে মনে রাখতে হবে। শুধু 9 আর 9 ক হলো মামলা খারিজ আদেশ রদ, আর 13 আর 13 ক কি একতরফা ডিক্রি রদ, একতরফা ডিক্রি রদ। এখানে নিচে আর একটা স্টার দিয়ে লেখেন এছাড়া সংক্ষুব্ধ বিবাদী, লেখেন এছাড়া সংক্ষুব্ধ বিবাদী, এছাড়া সংক্ষুব্ধ বিবাদী একতরফা ডিক্রির বিরুদ্ধে একতরফা ডিক্রির বিরুদ্ধে 47 আদেশের 1 বিধির অধীন 47 আদেশের 1 বিধির অধীন রিভিউ করতে পারে, রিভিউ করতে পারে। তাহলে একটা জিনিস খেয়াল করবেন, একতরফা ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়, একতরফা ডিক্রি রদের আবেদন করা যায় 13-তে, সরাসরি রদের আবেদন করা যায় 13-র কতে, এছাড়া রিভিউ করা যায় কততে, 47 আদেশের 1 বিধিতে, 47 আদেশের 1 বিধিতে। পারবেন না ইনশাল্লাহ? তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে একতরফাই, যে খ নাম্বার প্রশ্নটাই দেখেন যে দেওয়ানি আদালত কখন একতরফা ডিক্রি প্রদান করতে পারে, কখন এবং কিভাবে ক্ষতিগ্রস্ত পক্ষে একতরফা ডিক্রি রদের জন্য আবেদন করতে পারে আলোচনা করুন। এটার উত্তর আলাদা করে আলোচনা করার দরকার আছে। এই যে ক নাম্বার প্রশ্নের মধ্যে এর উত্তর আছে। তাহলে আমি একটু আপনাদের জিজ্ঞাসা করি দেখি, এই খোকন সাহেব নেন, বলেন একতরফা ডিক্রি কখন দেয়? মুখের কাছে নেন মাইক্রোফোন। একতরফা ডিগ্রিতে দেয় যদি কোনো একটা মামলায় হুম
বিবাদী যদি অনুপস্থিত থাকে, বাদী উপস্থিত থাকে, হুম। তখন একতরফা ডিগ্রি। কোথায় বলা আছে? হলো নয়া দেশের 13 বিধি। বলেন বলেন, নয়া দেশের কত? 13 ছয়। নয়া দেশের 6, 13তে তো প্রতিকার। একতরফা ডিগ্রি দিচ্ছে নয়া দেশের কততে? 6। মিলন রে দেন, মিলন। মিলন একতরফা ডিগ্রি যদি দেয়, তাহলে এই জায়গার সংক্ষুব্ধ কে, বাদী না বিবাদী? বিবাদী। বিবাদী। বিবাদীর কি কি প্রতিকার আছে বলেন? বিবাদের প্রতিকার আছে স্যার, এখানে 96 দ্বারা আপিল করতে পারবে। হ্যাঁ। তারপরে 9-13 অনুযায়ী আবেদন করতে, বাতিলের আবেদন করতে পারবে হ্যাঁ। সরাসরি। হ্যাঁ। 13 ক। হ্যাঁ, তারপর আর কি? রিভিশন করতে পারবে। রিভিউ, রিভিউ, কন্ট্রিবিউশন কি? রিভিউ করতে পারবে। রিভিউ করতে পারবে। পারবে। ধন্যবাদ। বিশ্বজিৎ রে দেন। বিশ্বজিৎ সাহেব, একতরফা নিষ্পত্তি কি? একতরফা নিষ্পত্তি 8 আদেশের এক বিধি অনুযায়ী যদি 60 কার্যদিবসের মধ্যে যদি সে জবাব দাখিল না করতে পারে, সেই ক্ষেত্রে একতরফা নিষ্পত্তি করে। দারুণ। একতরফা নিষ্পত্তির বিরুদ্ধে বিবাদীর কি প্রতিকার আছে? নিষ্পত্তির বিরুদ্ধে বলেন। একতরফা নিষ্পত্তি একটা আপিল অযোগ্য আদেশ, তাই এর বিরুদ্ধে কি করা যাবে? রিভিশন করা যাবে। কি করা যাবে? রিভিশন করা যাবে। ওই মহুয়ারেদের, মহুয়া, একটা মামলা খারিজ হয় কোন কোন বিধিতে বলেন? খারিজ হচ্ছে 2, 3, 5। 2, 3, 5 আর কত? 8। 2, 3, 5 আর 8। আপনি জাস্ট একটা বিধি বলেন যে 2 এ কেন খারিজ হয় বলেন? প্রসেস ফি না দিলে প্রসেস ফি না দিলে। প্রসেস ফি কে দেয় নাই? বাদী। বাদী দেয় নাই। এই রবিউল সাহেব নেন, মাইক্রোফোন নেন। রবিউল সাহেব বলেন যে 3 এ কেন খারিজ হয় বলেন? প্রসেস ফি দিনে আর তিনি হচ্ছে লগেন মনে আছে? উপস্থিত 3 এ কেন খারিজ হয়? প্রশান্ত সাহেব মনে আছে? বাদী বিবাদী উভয়ে যদি উপস্থিত না বাদী বিবাদী কেউই আসে নাই, তাহলে খারিজ হবে কততে? 3 এ। বাদী বিবাদী কেউ না আসলে খারিজ হবে 3 এ। বিকাশ সাহেব, বিকাশ, 2, 3 এ যদি খারিজ হয় কি কি প্রতিকার আছে বাদীর বলেন? স্যার, বাদীর প্রতিকার আছে, নতুন মামলা করা যাবে। জি। নয়া দেশের 4 বিধিতে খারিজ রদের আবেদন করা যাবে, এটা করতে হবে 30 দিনের ভিতর। আর হচ্ছে স্যার, আর একটা হলো, আর কি আছে? আর কিছু আছে? না, এই দুটেই। আরো একটা আছে, বলেন। আর একটা কি? নতুন মামলাও করে নাই, খারিজ রদের আবেদনও করে নাই, তাহলে সরাসরি রিভিশন করা যাবে। সরাসরি রিভিশন আর করা যাবে। 4 এর দরখাস্ত মঞ্জুর হোক বা না মঞ্জুর হোক, প্রতিকার কি? রিভিশন। রিভিশন। পিছনে হোসেন মোল্লারে দেন, বলবেন না কেউ। হোসেন মোল্লা, নয়া দেশের 5 বিধিতে কেন খারিজ হয় বলেন? স্যার, 5 বিধিতে খারিজ হয় যদি 30 দিনের ভিতরে যদি সমন তারে না দেওয়া হয়, সেই ক্ষেত্রে মামলা, সমন না দিলে মামলা খারিজ হয়ে যাবে। সমান বিনা জারিতে ফেরত আসলে আবার পুনরায় জারির পদক্ষেপ নিতে হবে কয় দিনের মধ্যে? 30 দিনের মধ্যে। যদি পদক্ষেপ না নেন তাহলে খারিজ করতে পারে 5 বিধিতে। 5 বিধি। কেউ বলবেন না। লুৎফর সাহেব দেন। লুৎফর সাহেব, 5 বিধিতে যদি মামলা খারিজ করে তাহলে কি প্রতিকার আছে? স্যার, এখানে রিভিশন দায়ের করতে পারবে। রিভিশন দায়ের করতে পারবে। পারবে। আপিল অযোগ্য। আর যদি যদি না প্রতিকার মঞ্জুর হয় সেই ক্ষেত্রে রিভিশন দায়ের। নয়া দেশের 5 এ কি রিভিশনের কথা বলছিলাম আমরা? বিনা জারিতে ফেরত আসলে 30 দিনের মধ্যে পদক্ষেপ নেন নাই, মামলা খারিজ। এক্ষেত্রে প্রতিকার হলো নতুন মামলা দেয়। কি দেয়? নতুন মামলা দেয়। পূর্ণ রে দেন, পূর্ণ। নয়া দেশের 8 এ কি আছে বলেন? নয়া দেশের 8 এ আছে যে বিবাদী হাজির হইছে, বাদী হাজির হয় না। বিবাদী হাজির হয়েছে, বাদী হাজির হয় নাই। বলেন তো, বিবাদী হাজির হয়েছে, বাদী আসে নাই, তাও ডিক্রি দিতে পারে কখন? পারবেন তো? ডিক্রি কখন দিতে পারে? যদি বিবাদী বাদীর দাবি স্বীকার করে নেয়। যদি বিবাদী বাদীর দাবি কি স্বীকার করে না, আর স্বীকার যদি না করে তাহলে মামলা খারিজ করতে পারে। ওই রাকিদুল সাহেব রেদের। রাকিদুল সাহেব, নয়া দেশের 8 এ যদি মামলা খারিজ করে তাহলে কি কি প্রতিকার আছে বলেন? নতুন মামলা করা যাবে। দায়ের করা যাবে। জি, যাবে। উনি বলতেছে যাবে। আর বলেন না, ওনারে বলতে দেন। 8 এ খারিজ হলে নতুন মামলা করা যাবে না, বলে দিলাম। আর কি কি প্রতিকার আছে বলেন? 8 এর পর কত? 8 এর পরে 9। তাই 9 তে কি আছে বলেন? 9 হচ্ছে
সালাম মনে নাই খারিজ রদের আবেদন করতে পারবে 9, আর সরাসরি খারিজ রদের আবেদন করবে কত? 9 ক। ইখতিয়ার সাহেব দেন। ইখতিয়ার সাহেব, আপনি ধরেন আপনি মামলার বাদী, এখন আপনার মামলা খারিজ হয়েছে, এখন আপনি খারিজ রদের আবেদন কি 9 তে করবেন না 9 ক তে করবেন বলেন? স্যার 9 তেও করা যায়, 9 কতেও করা না আপনি কোনটাই করবেন বলেন? স্যার 9 কতে করলে সুবিধা হয় সরাসরি স্যার, আর কি 1000 টাকা দিলাম হয়ে গেল। হয়ে গেল। আর 9 তে? আর 9 তে স্যার ওই যে 9 তেও করা যাবে স্যার। তাহলে 9 আর 9 কর পার্থক্য কি এটা বলেন? স্যার 9 কতে খারিজ হলি স্যার ওই রিভিশন করা যাবে, আর 9 কতে সরাসরি করা যাবে, এটাও রিভিশন স্যার, দুটোটাই রিভিশন করা যাবে। 9 কতে আমার সাফিসিয়েন্ট কস্ট দেখাইতে হবে নাকি? 9 তে 9 তে সাফিসিয়েন্ট কস্ট দেখাইতে হবে, আর 9 কতে টাকা দিলেই হয়ে যাবে। হচ্ছে। তবে হ্যাঁ। কথা আছে, 9 কর সুবিধা আমি পাবো কয়বার? একবার সর্বোচ্চ কয়বার? এক- একবার। আর এছাড়া আমি যদি 9 বা 9 কতে না যাই, সরাসরি 8 এর বিরুদ্ধে কি করা যাবে? রিভিশন করা। রিভিশন করা যাবে। এই হলো আমরা এতক্ষণ ধরে পড়েছি যে কোনো মামলায় পক্ষগণের হাজির বা গড় হাজিরার ফলাফল। এবার আমরা একটু একেবারে উপরে যাই, প্রশ্নে আসি। দেখেন, ক নাম্বার প্রশ্নটা দেখেন যে দেওয়ানি কার্যবিধি 1908 এর সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক পক্ষদ্বয়ের উপস্থিতি এবং অনুপস্থিতির ফলাফল আলোচনা করুন। পাইছি আমরা? যদি এটা আসে উপস্থিতি অনুপস্থিতির ফলাফল, তাহলে মামলা খারিজ, একতরফা ডিক্রি, দুইটাই আলোচনা করতে হবে। দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর অর্ডার 9 এর রুল 238 এর অধীন মকদ্দমা খারিজ হলে প্রতিকার কি? 238 এ খারিজ হলে কি কি প্রতিকার সেটা আলোচনা করতে বলছে। অথবা দেখেন, দেওয়ানি মকদ্দমায় পক্ষগণের হাজিরা গড় হাজিরার ফলাফল কি? গড় হাজিরা বোঝেন মানে কি? অনুপস্থিতি। আর এক্ষেত্রে এ সকল ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পক্ষের প্রতিকার কি? পাইছেন না? পাইছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক নাম্বার প্রশ্নে বলছে যে দেওয়ানি আদালত কখন একতরফা ডিক্রি প্রদান করতে পারে। ওই যে একতরফা ডিক্রি কখন প্রদান করতে পারে, কখন এবং কিভাবে ক্ষতিগ্রস্ত পক্ষ একতরফা ডিক্রি রদের জন্য আবেদন করতে পারে আলোচনা করুন। এই একের ওটার ভিতরেই আছে। গটা আমরা পড়ি নাই, গটা দেখেন। দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 অনুসারে একতরফা ডিক্রির বিরুদ্ধে বিবাদীর কি কি প্রতিকার লাভের সুযোগ আছে, এইটুকু আমরা পাইছি। কি কি প্রতিকার আছে পাইছি না? 4টা প্রতিকার। এক্ষেত্রে পর্যাপ্ত কারণ বলতে আপনি কি বুঝেন? বলছে যে এই জায়গায় সাফিসিয়েন্ট কজ দ্বারা আপনি কি বুঝেন? এই জিনিসটা আমরা পড়ি নাই, এটা আমাদের পড়তে হবে। চলেন আমরা উত্তরে চলে যাই। একুশ নম্বর পেজে পাইছেন? এই যে গ নাম্বার দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 অনুসারে একতরফা ডিক্রির বিরুদ্ধে বিবাদীর কি কি প্রতিকার লাভের সুযোগ আছে, এটা তো আমরা পাইছি। এক্ষেত্রে পর্যাপ্ত কারণ বলতে আপনি কি বুঝেন? সাফিসিয়েন্ট কজ বলতে আপনি কি বুঝেন? সো চলে আসি আমরা খারিজ আদেশ রদ বা একতরফা ডিক্রি রদের ক্ষেত্রে পর্যাপ্ত কারণ। অ্যাকচুয়ালি দেখেন, এই যে আপনার পর্যাপ্ত কারণ, এটা কিন্তু খারিজ আদেশ রদের ক্ষেত্রেও লাগে, আবার একতরফা ডিক্রি রদের ক্ষেত্রেও লাগে। আপনি যদি অনুপস্থিত থাকেন বাদী, তাহলে আপনি কি কারণে অনুপস্থিত আপনার লাগবে। যদি বিবাদী অনুপস্থিত থাকেন, কি কারণে অনুপস্থিত আপনার এটা দেখানো লাগবে। তো দেখেন, কোন কোন বিষয়সমূহ যথেষ্ট কারণ হিসেবে বিবেচিত হবে সেই সম্পর্কে ধরাবাঁধা কোনো নিয়ম নেই। এটি প্রত্যেকটি মামলার ঘটনার এবং প্রেক্ষাপটের উপর নির্ভর করে। তবে উচ্চ আদালতের সিদ্ধান্ত বা নজির অনুযায়ী নিম্নলিখিত ক্ষেত্রসমূহ যথেষ্ট কারণ বলে বিবেচিত হবে। অর্থাৎ কোন কারণগুলো দেখাইলে আদালত আপনার মামলা খারিজ রদ করতে পারে বা একতরফা ডিক্রি রদ করতে পারে, এটা কিন্তু ধারায় বা আদেশে কিছু বলে নাই। এটা হচ্ছে উচ্চ আদালতের সিদ্ধান্তে বলছে। কি কি দেখেন, আবেদনকারী অসুস্থতা, মানে বাদী বা বিবাদী নির্দিষ্ট দিনে হাজির হইতে পারেন নাই, কিসের জন্য? অসুস্থতা। আবেদনকারী কারাবাস, ওই দিন সে কারাগারে ছিল। আবেদনকারী দারিদ্রতা, মানে সে অর্থভাবে পারে নাই। সরল বিশ্বাসে আবেদনকারী কর্তৃক ভুল কার্যধারা গ্রহণ, ধরেন আপিল করার কথা হাইকোর্টে করে ফেলছেন, জজ কোর্টে দেরি হয়েছে, ভুল কার্যধারা গ্রহণ।
সরল বিশ্বাসে আইনজীবী কর্তৃক ভুল, আইনজীবী ভুল করে ফেলছে, আপনার তো জায়গা দায় নাই। আইনজীবীর অসুস্থতা, আইনের পরিবর্তন, আইনে আগে আপিলের বিধান ছিল 60 দিন, আপনি জানতেন না, এখন করছে 30 দিন, এখন আপনি জানতেন না, এখন আপনি 45 দিন পর আপিল করতে গেলেন, শুনলেন যে নাই, বা রদের আবেদন করতে পারলেন 45 দিন পর দেখলেন যে নাই। রায় বা ডিক্রির প্রস্তুতিতে আদালতের কর্মকর্তার ভুল ইত্যাদি, বুঝছেন? তাহলে এইগুলা কি হিসেবে বিবেচিত হতে পারে? যথেষ্ট কারণ হিসেবে বিবেচিত হতে পারে। এখন দেখেন বিচারিক নজির। আকুব আলী বনাম ফুলচাঁদ, বেকুব আলী যেন লেখেন না, আকুব আলী বনাম ফুলচাঁদ 12 BLD 479, এই মামলা আপনার এই জায়গায় লাগবে, তামাদি আইনি লাগবে, সো এটা মনে রাখতেই হবে। আকুব আলী বনাম ফুলচাঁদ, এই মামলায় দরখাস্তকারী আন্ডারলাইন করবেন জন্ডিস রোগে থাকা অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। দরখাস্তকারী কি ছিল? জন্ডিস। যদিও তিনি তার অসুস্থতার সমর্থনে কোনো সার্টিফিকেট দাখিল করতে পারেননি, তবুও তার সন্তোষজনক ব্যাখ্যার কারণে হাইকোর্ট বিভাগ সন্তুষ্ট হয়ে 350 দিন বিলম্ব মওকুফ করেছিল। ভাই, আকুব আলী ফুলচাঁদ মামলায় বলছে যে একজন লোক জন্ডিসের কারণে সে ধরেন আপিল করতে পারে নাই বা রদের আবেদন করতে পারে নাই। এখন পরে যখন আসছে, আদালত তারা জিজ্ঞেস করছে যে আপনি যে জন্ডিস রোগে ছিলেন, আপনার মেডিকেল সার্টিফিকেট কো? উনি বলতেছে আমি ছিলাম হলো কবিরাজের কাছে, হরশিদ বালার কাছে। উনি মেডিকেল সার্টিফিকেট কেমনে দিবে? মেডিকেল সার্টিফিকেট নাই, বাট উনি প্রতিটা দিন কেন বিলম্ব হলো এটা সন্তোষজনক ব্যাখ্যা দিতে সক্ষম হয়েছিলেন, এবং ওনার ব্যাখ্যায় সন্তুষ্ট হয়ে আদালত 350 দিন বিলম্ব মওকুফ করেছিল। এখন আপনার এখানে যে জিনিসটা মনে রাখা দরকার, আপনার বিলম্ব 2000 দিন হয়েছে ব্যাপার না, কিন্তু 2000 দিনের সন্তোষজনক ব্যাখ্যা আপনার আছে, তাহলে আপনার বিলম্ব মওকুফ করতে পারে। কিন্তু আপনি বিলম্ব করছেন মাত্র 5 দিন, কিন্তু 5 দিনের কোনো সন্তোষজনক ব্যাখ্যা নাই। 5 দিন বললেন যে আমি কক্সবাজার ঘুরতে গেছিলাম, বা অমুকের বিয়ে খাইতে গেছিলাম, বা আমার নথিপত্র হারাই গেছিল, এগুলা হচ্ছে আপনার অবহেলা। যদি অবহেলা থাকে তাহলে জীবন অবিলম্ব মওকুফ করবে না, বুঝছেন? তারপরে দেখেন, প্রার্থীর কোনো অবহেলা বা গাফিলতি ছিল না। খারিজ আদেশ রদ বা একতরফা ডিক্রি রদের ক্ষেত্রে আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে গড় হাজিরার ক্ষেত্রে তার কোনো অবহেলা বা গাফিলতি ছিল না। কি ছিল না? অবহেলা বা গাফিলতি। আবেদনকারীর অবহেলা বা গাফিলতির কারণে কোনো মোকদ্দমা খারিজ বা একতরফা ডিক্রি হলে উক্ত ক্ষেত্রে আদালত তা রদ করতে পারে না। অর্থাৎ আপনি একদিন বিলম্ব হয়েছে মাত্র, কিন্তু আপনার গাফিলতির কারণে হয়েছে, অবহেলার কারণে হয়েছে, জীবনও মওকুফ করবে না। তারপরে দেখেন গড় হাজিরার যুক্তিসঙ্গত ব্যাখ্যা। কোন ব্যক্তি যদি 9 আদেশের 4 বা 9 বিধির অধীন মোকদ্দমা খারিজ রদের বা 9 আদেশের 13 বিধির অধীন একতরফা ডিক্রি রদের আবেদন করে, তবে উক্ত ব্যক্তি বা আবেদনকারীকে গড় হাজিরার জন্য প্রত্যেকটি দিনের, আন্ডারলাইন করেন, প্রত্যেকটি দিনের সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করতে হবে। কয়টি দিনের? প্রতিদিনের। যেমন একটি মোকদ্দমায় আপিলের ক্ষেত্রে 299 দিন বিলম্বের মধ্যে আবেদনকারী 27 দিনের সন্তোষজনক ব্যাখ্যা প্রদান করতে পেরেছিল। আদালত মত প্রকাশ করে যে যেহেতু প্রত্যেক দিনের বিলম্বের ব্যাখ্যা দেওয়া হয়নি, তাই এটি তামাদি আইনের 5 ধারা অনুযায়ী পর্যাপ্ত ব্যাখ্যা বলে গণ্য হবে না, যে কারণে আদালত আবেদনটি খারিজ করে দেয়। বিলম্ব হয়েছে 299 দিন, ব্যাখ্যা করছে কয়দিন? হবে না। সুতরাং উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে উপরোক্ত কারণসমূহ আদালত ন্যায় বিচারের সাথে যথেষ্ট কারণ হিসেবে বিবেচনা করতে পারে। তাহলে আপনি যতটুকু পারেন বলে দিবেন, বাট যথেষ্ট কারণের ক্ষেত্রে কিন্তু যদি অবহেলা বা গাফিলতি থাকে, এটা জীবনও যথেষ্ট কারণ হিসেবে বিবেচিত হবে না। এখন এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা কথা আছে, দেখেন, সানি মকদ্দমা বা মিসেলেনিয়াস কেস, আর সংক্ষেপে কোর্ট কাছারিতে বলে মিস কেস। একটা সংজ্ঞা আছে, দেখেন, দেওয়ানি কার্যবিধি 1908 অধীন কোন মকদ্দমা খারিজ আদেশ বা একতরফা ডিক্রি রদের জন্য দায়েরকৃত দরখাস্ত সহ 22 এবং 24 ধারার অধীন মামলা স্থানান্তরের আবেদন সমূহকে স্থানী মকদ্দমা বলে। তাহলে স্থানী মকদ্দমা হলো 9-4, 9-9, 9-13, 9-4, 9-9, 9-13, এইগুলো হলো স্থানী মকদ্দমা। কিন্তু 9-9 ক বা 13 ক এগুলো স্থানী মকদ্দমা না, বুঝছেন? তাহলে আমরা স্থানী মকদ্দমা মোট 5 প্রকার পাইছি এই জায়গায়। এর আগে 22 আর 24 পাইছি, আর 9-4, 9-9, 9-13,
এই পাঁচটাই হলো কি মামলা? সানি মামলা। সানির দরখাস্ত, ওই যে সানির নাম্বার ফেলাবে কারা? আদালত। আচ্ছা, এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে আরেকটা কথা আছে, 9 দেশের পুনর্বিধি, এটা একটু দেখতে হবে। যে ক্ষেত্রে মকদ্দমার খারিজ আদেশ বা একতরফা ডিক্রি রদ করা হয়, সেই ক্ষেত্রে মকদ্দমা যেখান থেকে শুরু হবে, ধরেন আপনার একটা কথা এখানে খেয়াল করেন, আপনার মামলা খারিজ আদেশ রদ করছে বা একতরফা ডিক্রি রদ করছে, তাহলে ওই মামলাটা কোন পর্যায় থেকে শুরু হবে? যে পর্যায় থেকে ওই খারিজটা করছিল বা একতরফা ডিক্রি দিছিল, সেখান থেকে আবার কি হবে? শুরু হবে। এটা বলছে 9 দেশের 15। দেখেন, দেওয়ানি কার্যবিধির 9 দেশের 4 ও 9 বিধির অধীন খারিজ আদেশ রদ হলে এবং 13 বিধির অধীন একতরফা ডিক্রি রদ হলে মকদ্দমাকে যে পর্যায় থেকে খারিজ আদেশ বা একতরফা ডিক্রি প্রদত্ত হয়েছিল সেই পর্যায় থেকে পুনরায় কি হবে? শুরু হবে। তাহলে যদি আপনার খারিজ আদেশ রদ করে বা একতরফা ডিক্রি রদ করে, যেখান থেকে ওই মামলাটা খারিজ হয়েছিল বা রদ হয়েছিল সেই পর্যায় থেকে আবার শুরু হবে, একেবারে শুরু থেকে না, একেবারে শুরু থেকে না। এবং এই কথাটা কোথায় বলছে? 9 দেশের 15-তে। সো আমাদের আর একটু বিরতি, আমরা নাস্তা পরিবেশন করবেন, নাস্তা খাক, 5 মিনিটের ব্রেক, আবার শুরু করব। বাংলাদেশে 15 করবো স্যার? পড়েন। বাংলাদেশে 15 নিচে তো মিস কেস। ফরিদপুর আবার পড়েন, আবার পড়েন, পড়েন, এবার পড়েন। আলম ফরিদপুর সহকারী জজ আদালতে বকুল এর বিরুদ্ধে একটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করে। শুনানির জন্য ধার্য তারিখে বকুল উপস্থিত থাকে, কিন্তু আলমের অনুপস্থিতিতে মোকদ্দমাটি খারিজ হয়। উক্ত আবার পড়েন, আবার পড়েন। আলম আলম ফরিদপুর সহকারী জজ আদালতে বকুলের বিরুদ্ধে একটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করে। এই জায়গা আলম হলো বাদী, বকুল হলো কি? বিবাদী। তারপরে শুনানির জন্য ধার্য তারিখে বকুল উপস্থিত থাকে, বকুল উপস্থিত থাকে মানে বিবাদী উপস্থিত আছে, কিন্তু আলমের অনুপস্থিতিতে মোকদ্দমাটি খারিজ হয়। আচ্ছা, এখন কার অনুপস্থিতিতে খারিজ হয়? বাদী। তাহলে আলম মামলা করছে, আলমের অনুপস্থিতিতে মামলা খারিজ হয়েছে। এখন আবার পড়ার সাথে সাথে মনে করতে হবে এই খারিজটা কোথায় হয়েছে, কত বিধিতে? 9 দেশের 8। 8 মানে কি? বিবাদী ছিল, বাদী আসে নাই, তাহলে খারিজ হয়েছে কততে? 9 দেশের 8-এ। পড়েন। উক্ত খারিজ আদেশ রদ রহিতের জন্য আলম কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে? দেওয়ানি কার্যবিধি 1908 এর সংশ্লিষ্ট বিধানবলী উল্লেখপূর্বক আলোচনা করুন। তাহলে আমার খারিজ হয়েছে 9 দেশের 8-এ, তাহলে আমার প্রতিকার ওই যে 9 দেশের 9 আর 9 ক অথবা 9 দেশের 8-এর বিরুদ্ধে সরাসরি কি করা যায়? রিভিশন করা যায়। এই জায়গা কি নতুন মামলা করা যাবে? যাবে না। তাহলে এটা আপনার হোমওয়ার্ক করে আমারে দেখাবেন, এই যে এটা বুঝেন কিনা। আচ্ছা, এরপরেরটা পড়েন, উমাটা পড়েন মিলন। ক্ষয়ের বিরুদ্ধে বিজ্ঞ সহকারী জজ তৃতীয় আদালত ঢাকার সত্য মোকদ্দমা নং এত এত দায়ের করেন। থামেন, এই জায়গা ক মামলা করছে কার বিরুদ্ধে? ক্ষয়ের বিরুদ্ধে। তাহলে বাদী হলো ক, বিবাদী হলো কে? খ। আচ্ছা, উক্ত মোকদ্দমায় বিবাদী সমন প্রাপ্ত হয়েও হাজির হননি। বিবাদী সমন পাইছে, তারপরেও আসে নাই। উক্ত মোকদ্দমায় একতরফা ডিগ্রি হয়। একতরফা ডিগ্রি হয় 9 এর 6-তে। 9 এর 6-তে। অতঃপর বিবাদী দেওয়ানি কার্যবিধির আদেশ 9 এর বিধি 13 মোতাবেক একতরফা ডিগ্রি রদ রহিতের জন্য বিবিধ মামলা নং এত এত দায়ের করেন। একতরফা ডিগ্রি রদ রহিতের জন্য মিস কেস করছে, কে করছে? বিবাদী। 9 দেশের কততে? 13-তে। উভয় পক্ষের সাক্ষ্য ও বিশ্লেষণ পূর্বক বিজ্ঞ সহকারী জজ আদালত বিবিধ মামলাটি মঞ্জুর করেন। মানে বিবাদী যা চাইছে 9 এর 13 মঞ্জুর করছে। 9 এর 13 কি মঞ্জুর করছে। এখন বিবাদী যা চাইছে বিবাদীরে তা দিছে, তাহলে সংক্ষুব্ধ কে? বাদী। লাগেন। এতে ক ভীষণ ভাবে অসন্তুষ্ট হন। ক এর কোন প্রতিকার আছে? তাহলে মনে রাখবো 9 এর 13 যদি না মঞ্জুর হতো তাহলে প্রতিকার ছিল আপিল, আর 9 এর 13 জায়গা মঞ্জুর হয়েছে, তাহলে প্রতিকার কি? রিভিশন। তাহলে এই জায়গা প্রতিকার কি? রিভিশন। কয় জায়গা কি করতে পারে? রিভিশন করতে পারে। এখন আপনি যদি শুধু লেখেন যে কয় জায়গায় রিভিশন করবে, তাহলে তো হবে না। আপনার তো এই টোটাল বিষয়টা ব্যাখ্যা করতে হবে যে শোনার দিন অমুক আসছে, অমুক আসে নাই, তার মানে একতরফা ডিগ্রি হয়েছে 9 এর 6-তে। 9 এর 6-তে যদি একতরফা ডিগ্রি হয়, সে রদের আবেদন করছে 9 এর 13-তে এবং সে যথোপযুক্ত কারণ দেখাইছে, রদের আবেদন তার মঞ্জুর করছে। আমরা জানি 9 এর 13 যদি না মঞ্জুর হইতো তাহলে প্রতিকার ছিল আপিল, আর 9 এর 13 মঞ্জুর হলে প্রতিকার হলো কি? রিভিশন। তাই এখানে বাদী ক উক্ত না মঞ্জুরকৃত আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন করতে পারে। বুঝছেন? আর সেম প্রশ্নটা এই মঞ্জুরের জায়গা যদি না মঞ্জুর থাকতো তাহলে উত্তর হইতো কি? আপিল।
উত্তর হইতো কি আপিল। বুঝেন কিনা? এখন আমরা এই জায়গা এই দুইটা আপনারা লিখে আনবেন আমারে, আমি এই জায়গা উত্তর লিখি নাই, উত্তর লেখা আছে তাই, তাহলে এই দুইটা আপনার কি হোমওয়ার্ক, আপনি লিখে আনবেন আগামীকাল। আগামীকাল আমাদের কয়টায় পড়া? 8টায় পড়া। এখন আমরা দেখব দুইটা মুসাবিদা কেমনে 9-এর 4-এর দরখাস্ত করে, বা 9-এর 3-এর 9-এর 9 করে, বা 9-এর 6 করে। এবং আপনারা জানেন যে এই 9-এর 4, 9-এর 9, 9-এর 13 এগুলো হলো কি বলেন? এগুলা মিসকেস না? মিসকেস। এখন দেখেন, তাহলে আমরা একটু আগে মিসকেস আমরা ওই জায়গায় লিখছিলাম দরখাস্তকারী আর প্রতিপক্ষ। সো এখানে আমরা একটু পড়ি, দেখেন দেওয়ানি কার্যবিধির 9 আদেশের 9 বিধি মোতাবেক মূল মকদ্দমাটি পুনঃপ্রতিষ্ঠা বা খারিজ রদ করার জন্য বাদী পক্ষের দরখাস্ত। এখন খারিজ রদ না লিখে যদি পুনঃপ্রতিষ্ঠা লেখে তাহলে তা আপনারা অনেকে শেষ, যে পুনঃপ্রতিষ্ঠা আবার কি? মূল মকদ্দমা পুনঃপ্রতিষ্ঠা মানে হলো খারিজ করছে, সেটার আবার আমি কি করতে যাচ্ছি? প্রতিষ্ঠা করতে যাচ্ছি। তাহলে এই যে দেখেন, মোকাম বিজ্ঞ যুগ্ম জেলা জজ প্রথম আদালত ঢাকা, মিসকেস নাম্বার, মিসকেস নাম্বারের জায়গা হবে? হবে না। দেওয়ানি মামলায় এত নাম্বার থেকে কি উদ্ভূত, মানে এই মিস কেসটা আসছে কোথা থেকে? ওই দেওয়ানি মামলা এত নাম্বার থেকে। দেখেন, ক বাদী মজহর, মিস কেসের যিনি দরখাস্তকারী, মজহর মানে হলো দরখাস্তকারী। তো আপনি যদি মজহর না লেখেন, লিখবেন দরখাস্তকারী। বুঝেন কিনা? মিস কেসে যিনি দরখাস্ত করবে তার আর একটা নাম কি? মজহর। বনাম খ বিবাদী, এনার নাম কি? তরফসানি। যদি আপনি তরফসানি না লেখেন তাহলে লিখবেন প্রতিপক্ষ। বুঝেন কিনা? তাহলে মিস কেস যিনি করবেন তার নাম কি? মজহর। মজাহের না কিন্তু, মজহর মানে দরখাস্তকারী। আর তরফসানি মানে কি? প্রতিপক্ষ। আচ্ছা, বিষয় দেখেন, দেওয়ানি কার্যবিধি 1908-এর 9 আদেশের 9 বিধির অধীনে বাদী পক্ষের মূল মকদ্দমাটি প্রতিষ্ঠার জন্য বা খারিজ আদেশ রদের জন্য কি দরখাস্ত। এবার আমরা একটু যদি দেখি, এটা একটা পড়লে বাকিগুলো আমরা পারবো, তো একটা একটু পড়ে আপনাদের দেখাই দেই। বাদী বা মজহার পক্ষে বিনীত নিবেদন এই যে, অত্র মকদ্দমা গত ইংরেজি এত তারিখে দেওয়ানি মামলা নাম্বার এত মকদ্দমাটির পিডব্লিউর জন্য ধার্য ছিল। পিডব্লিউ মানে হলো প্যারেন্টাল হিয়ারিং, সরি প্রসিকিউশন উইটনেস। পিডব্লিউ মানে কি? প্রসিকিউশন উইটনেস। বাট এই জায়গা পিডব্লিউ হবে না, জায়গা লেখেন পিএইচ। পিডব্লিউ কেটে পিএইচ লেখেন, কারণ পিডব্লিউ হয় কিসে জানেন? ফৌজদারিতে। ফৌজদারিতে। আর এই জায়গা হবে কি? পিএইচ। বা ওই যে পিডব্লিউ হলেও সমস্যা নাই, পিডব্লিউ মানে প্লেইন্টিফ উইটনেস। কিসের বলেন? প্লেইন্টিফ উইটনেস। সো আপনি পিডব্লিউ লিখলেও ভুল নাই, পিএইচ লিখলেও ভুল নাই। আচ্ছা দেখেন, মোট কথা হলো বাদী পক্ষের সাক্ষীর জন্য ছিল। যদিও মূল মকদ্দমায় 1 নম্বর তরফসানি প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন, তথাপি মূল মকদ্দমায় 1 নং তরফসানির কোনো প্রকার সত্য স্বার্থ কিছু নাই। এ জায়গা দরখাস্তকারী বলতেছে যে মূল মামলায় যিনি বিবাদী তার এই মামলায় কোনো সত্যও নাই, স্বার্থও নাই। বিগত এত ইংরেজি তারিখে 1 নম্বর মজহর তার গ্রামের বাড়ি ফরিদপুর ধর্মীয় অনুষ্ঠান ওরস পালন উপলক্ষে অবস্থান করায় বিজ্ঞ আদালতে হাজির হতে না পারায় তার পক্ষে নিয়োজিত আইনজীবী মুলতবির জন্য সময় আবেদন করে। বলছে যে যেদিন মামলার তারিখ ছিল এই দিন যিনি বাদী ইনি গেছিলেন কোথায়? ওরসে, এবং ওনার যিনি নিযুক্ত আইনজীবী তারে বলছিল সময়ের আবেদন করতে। অত্র মকদ্দমা নিয়োজিত আইনজীবীর সিআর মামলা নাম্বার এত এর আসামি রেশমাকে আত্মসমর্পণ পূর্বক জামিনের প্রার্থনা করে উক্ত মামলা শুনানির পর বেলা 11টার সময় এসে দেখতে পান যে মূল মকদ্দমার দরখাস্ত বাদী পক্ষে শুনানি না করায় বিজ্ঞ আদালত সন্তুষ্ট চিত্তে মকদ্দমাটি খারিজ করেন। বলছে যে ওনার যে আইনজীবী এই দরখাস্তটা করছে, ওই দরখাস্ত যখন শুনানি হচ্ছিল তখন উনি আদালতে ছিলেন না, উনি আর একটা সিআর মামলা, ওই ফৌজদারি মামলায় জামিন শুনানি করতে গেছিল। যে কারণে উনি যখন ফিরে আসছে দেখেন যে মামলা খারিজ হয়ে গেছে। মজহর পক্ষে নিয়োজিত আইনজীবীর অনিচ্ছাকৃত ভুলের কারণে মূল মকদ্দমাটি কি হয়? খারিজ হয়। নালিশি সম্পত্তিতে ঢাকা শহরে বাদী মজহরের একমাত্র সম্বল বিধায় মূল মকদ্দমাটি খারিজ আদেশ রদ হওয়া সাপেক্ষে মূল মকদ্দমা পূর্ব নম্বরে বহাল হওয়া একান্ত আবশ্যক, অন্যথায় বাদী মজহরের অপরিণীয় কি হবে? ক্ষতি হবে। বাদী মজহর মকদ্দমার আগাগোড়া ঠিক মতো তদবির করে আসছিলেন। তদবির মানে হলো উনি প্রতি তারিখে উপস্থিত ছিলেন, কোনো অনুপস্থিতি ওনার ছিল না। যদি তিনি ধর্মীয় অনুষ্ঠানে তার গ্রামের বাড়ি ফরিদপুরে না থাকতেন তবে তিনি নিশ্চয়ই ধার্য তারিখে বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে মকদ্দমায় জবানবন্দি দিতেন এবং আবশ্যকীয় তদবির কি করতেন? গ্রহণ করতেন। বলছে যে যদি ধর্মীয় অনুষ্ঠানে না যেতাম, যেহেতু আমার পূর্বে কোনো অনুপস্থিতি নাই, তাহলে আমি রেগুলার তো উপস্থিত থাকতাম।
যেহেতু বাদী মজহর পক্ষে নিয়োজিত আইনজীবীর অনিচ্ছাকৃত ভুলের কারণে মূল মোকদ্দমাটি খারিজ হয়েছে, সেহেতু ন্যায় বিচারের স্বার্থে উক্ত খারিজ আদেশ রদ রহিত সাপেক্ষে মোকদ্দমাটি পূর্ব নম্বরে প্রতিষ্ঠিত হওয়া একান্ত আবশ্যক, অন্যথায় বাদী মজহরের অপূরণীয় কি হবে, ক্ষতি হবে। এমত অবস্থায় বিজ্ঞ আদালতে বিনিয়োগ প্রার্থনা হুজুর আদালত দরখাস্ত বর্ণিত কারণে অত্র মিসকেস গ্রহণ পূর্বক মূল মোকদ্দমা এত তারিখের খারিজ আদেশ দেওয়ানি কার্যবিধি 9 আদেশের 9 বিধির বিধান মতে রদ রহিত কর্মে মূল মোকদ্দমা পূর্ব নম্বরে বহাল করে পুনরায় দিন ধার্য করার বিহিত আদেশ দানে সুবিচার করিতে কি হয়, মর্জি হয়, এবং আদালতের উক্তরূপ আদেশের জন্য বাদী মজহর কি থাকবে, নিরূপিত থাকে। তারপরে এই যে তো হলফনামা, আমি তো জানি হলফনামা কি দিতে হয়। তাহলে 9 আদেশের 9 দরখাস্ত কি সানি মামলা? সানি মামলা, কিন্তু 9 আদেশের 9 ক সানি না, সরাসরি রদের আবেদন কি সানি না। এই কারণে এই যে দেখেন সব এক, বাট লেখার সিস্টেম আলাদা। দেওয়ানি কার্যবিধির 9 আদেশের 9 ক বিধি মতে সরাসরি মোকদ্দমা খারিজ আদেশ রদ করার জন্য বাদী পক্ষের দরখাস্ত। মোকাম বিজ্ঞ যুগ্ম জেলা জজ প্রথম আদালত ঢাকা, দেওয়ানি মামলা নাম্বার এত। এই জায়গা কি সানি আছে? না, দরখাস্তকারী প্রতিপক্ষ, বাদ বাকি যা আছে সব এক। আর 9 কতে যখন আমি দরখাস্ত করব বলবো যে নির্দিষ্ট খরচ প্রদান সাপেক্ষে খারিজ আদেশটা রদ রহিত করতে কি হয়, মর্জি হয়। তাহলে 9 কিন্তু সানি মামলা, 9 ক সানি মামলা না। একইভাবে আপনি যদি 9 এর 13 বা 13 ক, শুধু আগেরটাই ছিল বাদী, সেম কজ দেখাইয়া এটা হইছে কি বিবাদী, মানে আমার বিরুদ্ধে একতরফা ডিক্রি, বিবাদী ওই দিন শুনানির দিন সে ওরস খাইতে গেছিল, এই কারণে সে উপস্থিত হইতে পারে না। আগেরটা ছিল বাদী, এটা হইছে কি বিবাদী। তো এটা পড়ে ফেলবেন, বিস্তারিত আর পড়লাম না, এই মুসাবিদা লিখে আনবেন। আর আমাদের আজ এ পর্যন্তই, আগামীকাল সকাল 8টায় আমাদের পড়া আছে, বুঝতে পারছেন? এই 9 ক 13 13 ক সমস্যামূলক প্রশ্ন 2টা লিখে আনবেন আগামীকাল ওমর। আর আগামীকাল সকাল 8টায় পড়া আছে, সকাল 8টায় চলে আসবেন। আর যারা যারা খাতা এখনো বুঝে পাননি অনলাইনে পেয়ে যাবেন আজকে রাতের মধ্যে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।